আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আহ, আপনারা যারা প্রাইমারি শিক্ষক হিসাবে চাকরি পাওয়ার জন্য ইতিমধ্যে লিখিত পরীক্ষা দিয়েছেন এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, তাদের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করছি। তার আগে আপনারা একটু কমেন্ট করবেন কে কোথা থেকে ক্লাস করছেন এবং আমাকে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমি একটু শেয়ার করে নিই। হ্যাঁ, আচ্ছা, একটু শেয়ার করে নিই আমি। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা প্রাইমারির যে চাকরিটি, সেই চাকরিটি পাওয়ার জন্য আমরা যে লিখিত পরীক্ষা দিয়েছি, সেই লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষাটি বাতিল হবে কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে লিখিত পরীক্ষাটি বাতিল হবে কিনা। আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য মূলত আজকে লাইভে আসা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে লাইভে করতে পারেন। আর আমি একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, প্রথমত প্রাইমারি যে লিখিত পরীক্ষাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়েছে, অর্থাৎ প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আওতাভুক্ত যে অধিদপ্তরটি পরীক্ষাটি নিয়েছে, এই পরীক্ষাটি বাতিল হচ্ছে না। প্রথম প্রশ্ন, কেন বাতিল হচ্ছে না? এটা আমার ধারণা থেকেই বলছি যে এটা বাতিল হচ্ছে না। তার পেছনে প্রথম লজিক হলো, যদি পরীক্ষাটি বাতিল হতো তাহলে যেহেতু গত শুক্রবারে পরীক্ষাটি হয়েছে, নয়নের মণি ওয়ালাইকুম সালাম, যেহেতু গত শুক্রবারে পরীক্ষাটি হয়েছে, তাহলে কর্তৃপক্ষ চাইলে তার কয়েকদিন পরে কিন্তু পরীক্ষাটি বাতিল করতে পারত। আচ্ছা, মাসুম বিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই। পরীক্ষাটি যদি বাতিল করতে চাইতো তাহলে সংশ্লিষ্ট অথরিটি পরীক্ষাটি নেওয়ার দু একদিন পরে কিন্তু বাতিল করত। যেহেতু পরীক্ষাটি বাতিল হচ্ছে না, এবং বাতিল যে হচ্ছে না তার পেছনে কারণ হচ্ছে বা তার পেছনে লজিক হচ্ছে, সরকারের তথ্য অধিদপ্তর থেকে একটি স্টেটমেন্ট দিয়েছে যে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। নূর মোহাম্মদ ওয়ালাইকুম সালাম। তাহলে যেহেতু পরীক্ষাটি সুষ্ঠুভাবে হয়েছে, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তার মানে একটা পরিষ্কার বার্তা যে পরীক্ষাটি বাতিল হচ্ছে না। আব্বাস নয়ন ওয়ালাইকুম সালাম। দ্বিতীয়ত, প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকেও বিবৃতি দেওয়া হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে হ্যাঁ, প্রশ্ন ফাঁস হয়নি বা প্রশ্ন ফাঁস হবার কোনো যৌক্তিক কারণ বা প্রশ্ন ফাঁস হবার কোনো যৌক্তিক প্রমাণ প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের কাছে কিন্তু আসেনি বা তারা পায়নি। সে কারণে পরীক্ষাটি বাতিল হচ্ছে না। আর ডিভাইস পার্টির সংশ্লিষ্টতা বা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তবে পরীক্ষাটি বাতিল হচ্ছে না, এটা মোটামুটি আমরা নিশ্চিত। এখন আসি, গত এক সপ্তাহ পরীক্ষা হয়ে গেছে, তাহলে ফলাফল কবে ঘোষিত হবে? যেহেতু আজকে ফ্রাইডে, আজকে অফিস বন্ধ, আগামীকালকে স্যাটারডে, আগামীকালকে অফিস বন্ধ, আমরা ধরে নিচ্ছি সামনের সপ্তাহে রেজাল্ট দিতে পারে, অর্থাৎ আগামী রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রেজাল্ট দিবে, যে কোনো একদিন। এবং প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের যিনি ডিজি মহোদয়, তিনি কিন্তু, আমি পরোক্ষভাবে জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের বরাত ধরে, যে তিনি কিন্তু সুস্পষ্ট ডেট দিনই যে কবে রেজাল্টটা দিবে। তবে তিনি বলছেন যে যে কোনো দিন রেজাল্টটি দিতে পারে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে আগামী রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে, বিশেষ করে প্রথম 2 দিন, রবিবার এবং সোমবার, অর্থাৎ যদি আমি বলি 18 এবং 19, এই 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারে। এরপর আসি, তাহলে মৌখিক পরীক্ষা বা ভাইবা কবে শুরু হতে পারে? এটা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দ্রুত ভাইবা নিয়ে শুরু করব বা আমরা দ্রুত ভাইবা কার্যক্রম শুরু করব। এবং যেহেতু আগামী 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন হবে, এর আগে যেহেতু রেজাল্টটা দিয়ে দিতে হবে, নতুন গভর্নমেন্ট আসলে পরে তাদেরকে নিয়োগ দিবে। বাট এই গভর্নমেন্টের যে কমিটমেন্ট বা এই গভর্নমেন্টের আমলে যেহেতু সার্কুলারটি হয়েছে, তাই এই গভর্নমেন্ট চাচ্ছে যে তাদের আমলেই মূলত এই পরীক্ষাটি কার্যক্রম কমপ্লিট করতে। এখন কত মার্কস পেলে চান্স হবে সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে যদি আগামী রোববার কিংবা সোমবার, অর্থাৎ 18 কিংবা 19,
যদি রেজাল্টটা দিয়ে দেয়, তাহলে হয়তো বা 3-4 দিন পরে বা 4-5 দিন পরে হয়তো ভাইবাটা শুরু হতে পারে, অর্থাৎ আগামী সপ্তাহের শেষ দিকে ভাইবাটা শুরু হতে পারে। তো ইউজুয়ালি ভাইবাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবার জন্য যে চাকরিটি, সে চাকরির ভাইবাটা আসলে কে নেয় বা কোথা থেকে ভাইবাটি নেওয়া হয়। আমরা ইউজুয়ালি জানি যে প্রতিটা জেলার জেলা প্রশাসক মহোদয় কিংবা অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো সিনিয়র সহকারী কমিশনার কিংবা সিনিয়র সহকারী কমিশনার কিংবা ডিপিইও ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার কিংবা সরকারের অন্যান্য কর্মকর্তা সাধারণত জেলা পর্যায়ে ভাইবাটি নিয়ে থাকেন এবং সাধারণত ডিসি অফিসে ভাইবাটি হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে ভাইবাটি নেওয়া এবং এটি দ্রুত সময়ের মধ্যে রেজাল্টটি দেওয়া কি আসলে খুব কঠিন কাজ না, যেহেতু প্রার্থীদের ভাইবা হবে তার নিজ নিজ জেলায়। কাজেই 5 থেকে 6 দিন বা 7 থেকে 8 দিন, মোটামুটি 8-9 দিন ভাইবা নিলে কিন্তু ভাইবা কার্যক্রম কমপ্লিট হবার সম্ভাবনা রয়েছে বা ভাইবা হয়ে যাবে। এখন আসি কত মার্কস পেলে ভাইবাটা হবে। প্রথমত আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, আমি কিন্তু কোনো নিশ্চিত করে কোনো তথ্য বলি না, না জানা পর্যন্ত। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বা আমরা শুনতে পেরেছি যে টোটাল পরীক্ষার্থীর 3 গুণ লিখিত পরীক্ষায় পাশ করানো হবে। তাহলে টোটাল পরীক্ষার্থী 3 গুণ মানে ধরেন আপনার যে জেলা, সেই জেলার টোটাল পোস্ট আছে 100টা, উপজেলা মনে করেন 4টা। তাহলে অ্যাভারেজ যদি আমি বলি, আমি অ্যাভারেজ বলছি, তাহলে প্রতিটা উপজেলায় 20টা বা 30টা বা কোনো উপজেলায় 25টা, কোনো উপজেলায় 20টা, কোনো উপজেলায় 15টা, এরকমভাবে আসন বরাদ্দ রয়েছে। তো সেই আসনের 3 গুণ যদি রাখে, ধরেন আপনার উপজেলায় 15টা সিট আছে, তাহলে 15টা যদি সিট থাকে, তাহলে যদি 3 গুণ রাখে, তাহলে 45 জনকে আপনার উপজেলা থেকে 45 জন ভাইবা দিবে। এভাবে বাংলাদেশের যতগুলো জেলা আছে, সেই জেলার অধীনে যে উপজেলাগুলো আছে, সেই উপজেলায় যে কয়টা পোস্ট আছে, সেই পোস্টের বিপরীতে 3 গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় টিকানো হবে। এখন এই যে 3 গুণ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় টিকলো, এরা কি সবাই চাকরি পাবে? না, চাকরি পাবে কয়জন? যে কয়টা পোস্ট ফাঁকা আছে। তাহলে বাকি যে টিকলো, ধরেন পোস্ট হচ্ছে 15টা, টিকালো হচ্ছে 45 জন। এখন বাকি যে 30 জন, এই 30 জন তো চাকরি পাচ্ছে না। তাহলে হতে পারে এই 30 জনকে একটা প্যানেল করে রেখে পরবর্তীতে যদি আবার আসন ফাঁকা হয়, তাহলে এই প্যানেল থেকে হয়তো নিয়োগ দিতে পারে। অথবা এই 45 জন ভাইবা দিল, এই 45 জনের মধ্যে আনফর্চুনেটলি বা আনলাকিলি কেউ তো ভাইবাতে ফেল করবে। ভাইবাতে যেহেতু পাস নম্বর নির্ধারণ করা হয়েছে যে 50% নম্বর, অর্থাৎ 10-এর মধ্যে 5 পেতে হবে। তো 10-এর মধ্যে 5 যদি কেউ না পাই বা কাউকে যদি না দেওয়া হয়, তাহলে সে ফেল করবে। তাহলে এভাবে দেখা গেল যে 45 জন ভাইবা দিল, এর মধ্যে 10 জন বা 20 জন হয়তো ফেল করলো। তাহলে 20 জন যদি ফেল করে, তাহলে থাকে কয়জন? 25 জন। এই 25 জনের মধ্যে অ্যাকর্ডিং টু মেরিট, অর্থাৎ নম্বরের ভিত্তিতে প্রথম 15 জন চাকরি পেল, বাকি 10 জন চাকরি পেল না। এখন আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করছেন, স্যার কত মার্কস পেলে আমি লিখিত পরীক্ষায় টিকবো? এটা তো আমি কেন, কেউই বলতে পারবে না। এটা আমি কেন, কেউই বলতে পারবে না। কেন বলতে পারবে না? কেননা এটা স্কোরটা নির্ধারণ হবে এক একটা উপজেলা টু উপজেলা ভিত্তি করে। কোন উপজেলায় পোস্টের সংখ্যা 10টি, পরীক্ষা দিয়েছে 100 জন, আবার সেই পরীক্ষার্থীর মধ্যে সবার পরীক্ষা ভালো হয়েছে। আবার কোন উপজেলায় আসন সংখ্যা এতটি, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা এতটি, পরীক্ষা সবার খারাপ হয়েছে। তাহলে এখানে এটা যদি কোনো কোচিং সেন্টার থেকে কোনো টিচার যদি এটি বলেন, কোনো কোচিংয়ের মালিক যদি বলেন যে কত পেলে চান্স হবে, আপনারা অনেকে আমাকে কিন্তু পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন বা দিচ্ছেন বটে, যে স্যার আমার তো এত হচ্ছে, আমি কি আসলে টিকবো কিনা। দেখেন, আমি কিন্তু কাউকেই সরাসরি কোনো উত্তর দিইনি, কারণ আমি যেহেতু সিভিল সার্ভিস নিয়ে কাজ করি, মূলত আমার তো প্রফেশন সেটা হচ্ছে বিশেষ ক্যাডার অফিসারদেরকে প্রস্তুত করা, আপনারা অনেকে জানেন। তো বাংলাদেশে প্রাইমারি ভাইবা কোর্সের আমি কিন্তু প্রথম শুরু করেছি, প্রাইমারি এনটিআরসি, সিনিয়র স্টাফ নার্স, গভর্নমেন্টের যে চাকরিগুলো। তো জাস্ট আমার দায়বদ্ধতার কারণে বা অনেকের রিকোয়েস্টের কারণে মূলত কোর্সটা আমি শুরু করেছি। এবং একটু বলে রাখি, আজকে বিকাল 3টায় আমার প্রথম ক্লাস শুরু হবে ভাইবা কোর্সে। অলরেডি 100 জনের মতো, প্রায় 100 জনের মতো অলরেডি যুক্ত হয়ে গেছে। আপনারা যদি কেউ কোর্সটি করতে চান, সেটি আমার সাথে যোগাযোগ করবেন। এটা প্রথমত আপনাদের একটা বার্তা দিয়ে দিলাম। তাহলে আপনারা প্রত্যেকে একটু নিশ্চিত থাকেন, কেউই কিন্তু আপনাকে বলতে পারবে না যে আপনি কত মার্কস পেলে আপনি প্রাইমারিতে ভাইবা দিবেন। এটা কেউ বলতে পারবে না, এটা কেউই বলতে পারবে না। কেউ যদি আপনাকে বলে যে 60+ পেলে, 65+ পেলে আপনি প্রাইমারিতে ভাইবা দিবেন, এটা মিথ্যা কথা। সত্যি কথা বলতে এটা মিথ্যা কথা, অন্তত ইন মাই ওপিনিয়ন এটা মিথ্যা কথা। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। প্লিজ একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা। কারণ এটা টোটালি ডিপেন্ড করছে যে আপনার উপজেলায় পোস্টের সংখ্যা কতটি, এরপরে আপনার উপজেলায় কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তারপরে সেই পরীক্ষার্থীদের পরীক্ষাটা কেমন হয়েছে, এটা তো আপনি এই তথ্য জানেন না। একমাত্র কর্তৃপক্ষ বলতে পারবে যে এই উপজেলায় যদি 15টা আসন থাকে, তাহলে 45 জন যদি 3 গুণ ডাকে, 20টা যদি আসন থাকে তাহলে 60 জন ডাকবে। তাহলে 60 জনের মধ্যে
60 জনের মধ্যে কার কত মার্কস কে পেয়েছে এটা তো আমরা জানি না। দ্বিতীয় কথা, আরেকটি কথা বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, লিখিত পরীক্ষায় প্রথম দিকে থেকেও কিন্তু অনেকে ভাইবা ফেল করবে। এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি। কারণ যেহেতু অথরিটির কাছে, অর্থাৎ প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে একটা বার্তা দেওয়া হয়েছে বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে যে এই প্রাথমিক পরীক্ষাটি, এই পরীক্ষাটি এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিভাইস পার্টির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। অর্থাৎ কেউ কেউ প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছে আর কেউ কেউ মেধার কারণে পরীক্ষা দিয়েছে। আমার সত্যিকার অর্থে আমার চাওয়া থাকবে, দেখেন অনেকে কিন্তু আপনারা অনেকে আমাকে বিরাট দায়িত্বশীল ব্যক্তি মনে করেন, কিন্তু ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট আই এম নান অফ দ্য কনসার্ন অথরিটি। অ্যাকচুয়ালি আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু লজিকটা বুঝতে হবে। আমি যতই চিৎকার চেঁচামেচি করি বা আমি যতই লেখালেখি করি, যে আমি কি আসলে আপনাদের পরীক্ষাটি বাতিল করতে পারবো? অনেকে বলে স্যার আপনি যদি একটু লেখালেখি করতেন তাহলে হয়তো আমাদের জন্য একটা সুবিধা হতো, যে পরীক্ষাটি যেহেতু এখানে প্রশ্ন ফাঁস হয়েছে, দুর্নীতি হয়েছে, তাহলে পরীক্ষাটি বাতিল হোক। দেখেন আমি তো মনে প্রাণে চাই যে আপনারা যারা একেবারে বাবা মার টাকা খরচ করে কোচিং করেছেন বা পরিশ্রম করেছেন সারা রাত জেগে, চাকরিটা আপনারা ডিজার্ভ করেন এবং চাকরিটা আপনাদের হওয়া উচিত এবং আপনাদের মাধ্যমে আসলে জাতি উপকৃত হবে। কিন্তু ধরেন যারা পড়াশোনা করেনি, টাকা পয়সা দিয়ে প্রশ্ন ফাঁস করেছে, প্রশ্ন কিনেছে, তারা চাকরিটি পাক, এটা আমি কখনো মনে প্রাণে চাই না, এটা আমার বিবেকও চায় না। কারণ এরা যদি চাকরিটি পায়, এরা এসে তো দুর্নীতি শুরু করবে, আর এদের কাছ থেকে জাতি কি শিখবে? কাজে আমি চাইনি যে এরা চাকরিটি পাক। সত্যিকার অর্থে আমি আবারও বলছি, আমি চাইনি যারা প্রশ্ন ফাঁসের সাথে সম্পৃক্ত বা যারা প্রশ্ন কিনেছে এরা চাকরি পাক, এটা আমি মনে প্রাণে চাইনি। কিন্তু আমার কিছু করার নেই এবং আমি মন থেকে এদের জন্য দোয়াও করব না যে এরা চাকরি পাক। বাট আপনারা যারা পরিশ্রম করেছেন, আপনাদের স্কোর যাই হোক না কেন, আপনারা যদি লিখিত পরীক্ষায় টেকেন ইনশাল্লাহ, তাহলে আমি চাইবো যে যারা এই ডিভাইস পার্টি এরা ভাইভাতে ফেল করুক আর আপনাদের চাকরিটা হোক। আমার অবস্থান আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এর সাথে আমি কি ক্লিয়ার করতে পারি বলেন? আমি মনে প্রাণে চাই এরা ভাইভাতে ফেল করুক, লিখিত পরীক্ষায় ফার্স্ট হোক, প্রশ্ন পাস করেছে, প্রশ্ন ফাঁস করেছে করে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাক, বাট ভাইভাতে এরা ফেল করুক, যাতে করে আপনি হ্যাঁ ওয়ালাইকুম সালাম, যাতে করে তানিয়া পারবেন, যাতে করে আপনি পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন, আপনার চাকরিটা হোক। এটা আসলে আমি মনে প্রাণে চাই। এখন আসেন যে এদের ভাইভাতে তো ফেল করবে, আপনারা কেন বুঝতেছেন না? যে চাকরি পরীক্ষায় ভাইবা রয়েছে, মনে রাখবেন সে ভাইভাতে কেউ ফেল করবে, কেউ পাশ করবে। ভাইভাতে যারা পাশ করবে তাদের নম্বরটা, তাদের লিখিত নম্বরটা তাদের ভাইবার নম্বরের সাথে যোগ হবে। আর ভাইভাতে যারা ফেল করবে তারা টোটাল লিখিত পরীক্ষায় ফার্স্ট হলো, তাদের ভাইবা ফেল করার কারণে তার টোটাল প্রক্রিয়া থেকে তারা বাদ যাবে। এখন আসেন ভাইভাতে কি ভালো নম্বর পেয়ে কি লিখিত পরীক্ষায় মানে লিখিত পরীক্ষায় মোটামুটি নম্বর পেয়ে বা লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে ভাইভাতে ভালো নম্বর পেয়ে আসলে চাকরি পাওয়া সম্ভব কিন্তু? একটু খেয়াল করে দেখেন তো, ভাইবার নম্বর কিন্তু 10, এখানে খুব বেশি নম্বর কিন্তু ভাইভাতে দেওয়া হয়নি, 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে 5 নম্বর কত? 5 নম্বর। 10 নম্বরের মধ্যে কেউ পেয়ে পাস করলো, আবার 10 নম্বরের মধ্যে কেউ কিন্তু 9ও পেতে পারে, তার মানে 4টা নম্বর কিন্তু কেউ বেশি পেতে পারে। এই 4টা নম্বর যদি কেউ বেশি পায়, তা আপনি বিশ্বাস করবেন না যে এটা আপনি কতটা আপনি এগিয়ে যাবেন। আপনি যদি 8ও পান, ভাইভাতে যদি আপনি 8 পান আর কেউ যদি 5 পায়, উভয় কিন্তু ভাইভাতে পাস করলো, কিন্তু 3টা নম্বর কিন্তু অনেকটা এগিয়ে যাবে, পিছিয়ে যাবে। এটা আপনি বুঝবেন যে একটা নম্বর এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা নম্বর কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কাজে এখন আপনাকে প্রথম যে কাজটা হবে, আপনারা যারা লিখিত পরীক্ষা দিয়েছেন একটু অপেক্ষা করেন। যদি মনে করেন যে স্যার আমার লিখিত পরীক্ষা যা হয়েছে আমি আশাবাদী না, বোন এবং ভাই, উইথ ডিউ রেসপেক্ট, আপনি ইউ হ্যাভ টু ওয়েট। আপনাদের রেজাল্ট হয়তো সামনের সপ্তাহে দিয়ে দিবে। সামনের সপ্তাহে বলতে আমি যেটা মনে হচ্ছে আপনার রবি থেকে, আমার কাছে মনে হয় প্রবল সম্ভাবনা রয়েছে রবি আপনার রেজাল্ট দিতে। আর যদি ভাইবাটা শুরু হয় তাহলে হয়তো বা সেই সপ্তাহের শেষের দিকে বৃহস্পতিবার থেকে হয়তো ভাইবা শুরু হতে পারে, অথবা পরের সপ্তাহের প্রথম থেকে ভাইবাটা শুরু হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে ভাইবার জন্য আপনারা একটা প্রস্তুতি নেবেন। কেন প্রস্তুতি নেবেন? কারণ প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক হবার জন্য আপনি ভাইবার প্রস্তুতি নেবেন তা কিন্তু না। ভাইবার প্রস্তুতি কিন্তু আপনার সারা জীবনের প্রস্তুতি। আমি বলছি না যে আমার যে ভাইবা কোর্সে আপনি যুক্ত হন, তা কিন্তু বলছি না। আপনি ভাইবার প্রস্তুতি নেবেন, তো ভাইবার প্রস্তুতি অনেক দিক থেকে নেওয়া হয়। মানসিকভাবে ভাইবার প্রস্তুতি নেওয়া যায়, শারীরিকভাবে ভাইবার প্রস্তুতি নেওয়া যায়, তথ্যে ভাইবার প্রস্তুতি নেওয়া যায়, উপস্থাপনায় ভাইবার প্রস্তুতি নেওয়া যায়, চিন্তা ভাবনায় আচার আচরণে ভাইবার প্রস্তুতি নেওয়া যায়, হ্যাঁ, আপনার এডুকেট ম্যানারে ভাইবার প্রস্তুতি নেওয়া যায়। ভাইবাটা কিন্তু এরকম না যে আপনি ভেবেন না যে আমি লিখিত পরীক্ষায় চান্স পেয়েছি আর প্রাথমিক বিদ্যালয়ে ভাইবা বোর্ডে চলে গেলাম। অনেকে কিন্তু আপনাকে উপদেশ দিবে যে আমরা চাকরি পেয়েছিলাম, এত কিছু ভাইবা বোর্ডে দেখা হয় না, 2 মিনিট বা 3 মিনিট ভাইবা বোর্ডে যাবো, মোটামুটি আমাকে দেখে শুনে কথাবার্তা বলে আমাকে ছেড়ে দিবে। না, এটা কিন্তু ভাইবা না। ভাইবাটা মানে আপনি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে যাচ্ছেন,
তো আপনি কাছ থেকে আপনার বাচ্চার কাছে কি আদব কায়দা শিখবে? আপনি যে আপনার বাচ্চার কাছে থেকে আদব কায়দা শেখাবেন, আপনি তো তাদেরকে আদব কায়দা শেখাবেন, তাই না? আপনি তো তাদেরকে লিখাবেন না, আপনি তো তাদেরকে পড়াবেন না, আপনি তো পড়াচ্ছেন না। আপনার ইউ আর গোয়িং টু বি আ টিচার। তো টিচার মানে কি? দোজ হু টিচ, যারা যারা শেখায় তাদেরকে বলা হয় শিক্ষক। তা আপনি তাদেরকে কি শেখাবেন? আপনি কি শুধুমাত্র ইনফরমেশন তাদেরকে লিখাবেন? না, আপনি তো তাদেরকে শেখাবেন, তাদের আদব কায়দা, এডুকেট ম্যানার সব কিছু আপনি শেখাবেন। আমার কাছে যারা বিসিএস ভাইবা পড়ে, অনেক ছেলেমেয়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেছে, ঢাকা ইউনিভার্সিটির, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, এরকমভাবে নামি দামি ইউনিভার্সিটি ছেলেমেয়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেছে, আমার কাছে বিসিএসের ভাইবা পড়ছে এবং বিসিএস ক্যাডার অফিসার হয়েছে এবং তাদেরকে ভাইবা বোর্ডে প্রশ্ন করছে। গতকালকে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা মেয়ে ভাইবা বোর্ড ফেস করেছে, প্রাইমারিতে চাকরি করতেছে। তাদেরকে ভাইবা বোর্ডে কি জিজ্ঞাসা করছে, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি। তাহলে আপনাকে অনেকে উপদেশ দিতে পারে, আপনাকে উপদেশ দিতে পারে যে না, আপনি ভাইবা বোর্ডে যাবেন, গিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি একটা গান বলেন তো, একটা কবিতা আবৃত্তি বলেন তো। এই দিন কিন্তু এখন নেই, আমি আপনাকে বলে দিচ্ছি, এই দিন কিন্তু এখন নেই। একটা সময়ে আপনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা কি ছিল আপনি দেখেন তো, একটা যোগ্যতা কেমন ছিল, আর এখনকার যোগ্যতা কি দেখেন তো। এখনকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন, আর এক সময় তো কিন্তু আপনার গ্রাজুয়েশন ছিল না। হ্যাঁ, কোর্স করার জন্য ফি হচ্ছে 510 টাকা, 510 টাকা হচ্ছে কোর্স করার জন্য আমার ফি। আর আমি হচ্ছে আমার ভাইবা ক্লাসে, আমি যাদের অলরেডি প্রায় 100 জন মতো যুক্ত হয়ে গেছে, আমার ভাইবা স্টুডেন্টদেরকে আমি টোটাল 15টা ক্লাস দিব, তার মধ্যে পাঁচটা মক ভাইবা থাকবে, 10টা ক্লাস থাকবে। আমার যারা ভাইবা স্টুডেন্ট, তারা ভাইবা বোর্ডে ফেস করবে আত্মবিশ্বাস নিয়ে এবং তারা নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করবে। কারণ ভাইবা বোর্ডে কোন সময় সরি বলতে হবে, কোন সময় এক্সকিউজ মি বলতে হবে, কোন সময় এক্সট্রিমলি সরি স্যার বলতে হবে, ভাইবা বোর্ডে কোন সময় থ্যাঙ্কস গিভ করতে হবে, ভাইবা বোর্ডে কোন সময় বলতে হবে সরি স্যার আমার এটা জানা নেই, বা সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, স্যার আমি এটা বিশদভাবে জানি না, স্যার আমি এটা পরবর্তীতে জেনে নিব, কাকে কিভাবে অ্যাড্রেস করতে হবে, সবগুলো আমার ভাইবা ক্লাসে আমি শেখাবো। যেহেতু আমি বিশেষ ক্যাডার অফিসারদেরকে তো আমি প্রস্তুত করি। কাজে ভাইবাটা কিন্তু এরকম না আপনি নজরুলের একটা কবিতা বলেন তো, হ্যাঁ আপনি একটা দেশাত্মবোধক গান বলেন তো, বা আপনি গান বলতে পারেন, কবিতা বলতে পারেন, আপনি ভাইবাতে 10-এর মধ্যে 9 পেয়ে গেলেন না, অনেক কিছু না। আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করতে পারে, তো সাবজেক্ট রিলেটেড প্রশ্ন সবার কিন্তু আপনি সবাই আনসার দিতে পারবেন না। আপনার সাবজেক্ট রিলেটেড একটা প্রশ্ন করলো, আপনি আনসার দিতে পারলেন না, ভাইবা বোর্ড বললো যে তুমি তো তোমার সাবজেক্ট থেকে কিছুই পড়াশোনা করোনি দেখছি, তোমার ক্লাসে টিচার কি তোমাকে পড়ায়নি? আপনি বললেন জি স্যার আমার আসলে টিচার এগুলো পড়ায়নি স্যার। এখানে আপনি ফেল, কারণ আপনি অন্যের ওপর দোষ চাপিয়ে দিতে পছন্দ করেন। আপনার টিচারের ওপর আপনি দোষ চাপিয়ে দিয়েছেন যে স্যার আমার ইনস্টিটিউট থেকে, একাডেমিক থেকে আমাকে এগুলো পড়ানো হয়নি স্যার। তার মানে আপনি আপনার টিচারকে সম্মান করে কথা বলেননি, কেন আপনি দোষটা নিজের ওপর নিলেন না? সরি স্যার আমাকে পড়ানো হয়েছিল স্যার, বাট সরি স্যার আমার এই মুহূর্তে এটি আমার মনে নেই স্যার। এবার দেখুন তো আপনারা ইভালুয়েট করেন তো যে কি, আপনাকে যদি বলা হয় যে আপনার টিচারকে এটা পড়ায়নি, না স্যার আমার টিচার এটা পড়ায়, ধরেন আপনাকে পড়ায়নি, আপনি বলেন স্যার আমার টিচার এটা আপনাকে পড়ায়নি, আর আপনি বললেন সরি স্যার আমাকে তো পড়ানো হয়েছিল স্যার, বাট স্যার এই মুহূর্তে সরি স্যার আমার এটা আমি ভুলে গেছি স্যার। তাহলে একটা প্রশ্নের উত্তর পারলেন, একটা প্রশ্নের উত্তর পারলেন না। উত্তর না পারলে তো আপনার চাকরি হবে না তা কিন্তু না, বরঞ্চ উত্তর পারলেও আপনার চাকরি হবে না, উত্তর পারলেও আপনার চাকরি হবে না। আমি আবারও বলছি, সমস্ত প্রশ্নের উত্তর পারলেও আপনার চাকরি হবে না, বাট উত্তর না পারলেও কিন্তু আপনার চাকরি হবে। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। এখন আসি কাট মার্কস, আবারও আপনার বলছেন যে কাট মার্কস কত। তবে আমি আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যেহেতু এখানে 90 নম্বরের পরীক্ষা হয়েছে, তো আমার কাছে মনে হয় যারা মানে 60 যারা পেয়েছে, যারা যদি একেবারে এক্স্যাক্টলি 60 বা 60 নম্বর যদি কেউ পেয়ে থাকেন, আমার কাছে মনে হয় যে তাদের সম্ভাবনা প্রবল, আমার ধারণা। কিন্তু আমার ধারণায় তো হবে না, এখানে অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। কাজে যারা 60+ বা 60 নম্বর পেয়েছেন বা পাবেন, আশা করা যায় হয়তো বা আপনাদের চলে আসার কথা। আমি আপনাদের শিওরলি বলতে পারবো না। যদি আপনি মনে করেন যে না স্যার আমি তাহলে একটু অপেক্ষা করি, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। এবার আসেন যে আপনাকে কোন কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে, এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। আপনি আজকে থেকে, যেহেতু রেজাল্ট ঘনিয়ে আসছে, আজকে তো শুক্রবার, আগামীকাল শনিবার, কালকে বন্ধ, রোববার যদি আপনার ভাইবার লিখিত রেজাল্ট দিয়ে দেয়, তাহলে ধরে নেন যে আপনার 4-5 দিন পরে, তার মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, হয়তো বৃহস্পতিবার থেকে অথবা পরবর্তী রোববার থেকে আপনার ভাইবা শুরু হবে। যদিও আমার যারা স্টুডেন্ট, অনেকে আপনার ভাইবা, আমার কাছে যারা ভাইবা ভর্তি হয়েছেন, তারা হয়তো অনেকে মনে করছেন যে স্যার ভাইবা শুরু হওয়ার আগে আমার কোর্স কমপ্লিট হবে কিনা। দেখেন, আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলেছি আপনাদের কোর্সটি ভাইবা শুরু হওয়ার আগে আমি কমপ্লিট করবো। সেটি সকালে ক্লাস নিয়ে, দুপুরে ক্লাস নিয়ে, বিকেলে ক্লাস নিয়ে, রাতে ক্লাস নিয়ে, ডাবল ক্লাস নিয়ে হলে আমি ক্লাস শেষ করবো। এটা আমার কমিটমেন্ট। আর আপনাদেরকে আমি বলবো, এখন থেকে আপনারা যারা 60+ পাবেন, তারা ভাইবার প্রস্তুতিটা নেন। চান্স হবে কি না হবে সেটা আমি বলতে পারবো না। এখন কিভাবে প্রস্তুতি নেবেন? প্রথমত আপনার
আপনার সম্পর্কে আপনি একটা ফাইল তৈরি করে ফেলেন। ফাইল তৈরি করে ফেলেন বলতে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন আপনি প্রস্তুত করে ফেলেন। কি কি ইনফরমেশন? যে আপনার সম্পর্কে যদি ইংরেজিতে বলতে বলা হয় তাহলে আপনি কি কি কথা ইংরেজিতে বলবেন, অর্থাৎ যেটাকে প্রায় জিজ্ঞাসা করা হয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফের একটা ফরম্যাট আপনি রেডি করে ফেলেন। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ প্রথম প্রশ্ন, যে আপনার সম্পর্কে একটা ফাইল আপনি তৈরি করে ফেলেন। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার এলাকা সম্পর্কে। আগে আপনার এলাকা সম্পর্কে প্রশ্ন করা হতো যে মুক্তিযোদ্ধা সম্পর্কে, আপনার এলাকায় কুখ্যাত ব্যক্তিকে, বিখ্যাত ব্যক্তিকে। এই যুগ কিন্তু এখন আর নেই বাবা, এখন যুগ চেঞ্জ হয়ে গেছে। ওই কুখ্যাত ব্যক্তির, বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করে ভাইবা বোর্ডে আপনি সর্বোচ্চ নম্বর পাবেন সেদিন কিন্তু এখন আর নেই। আমি আবারও বলছি, সে সময় কিন্তু এখন নেই। আপনার লিখিত পরীক্ষা কেমন হয়েছে আপনি বুঝতেছেন না? আপনাদের লিখিত পরীক্ষা যে প্রশ্নটা তো অনেকটা বিসিএস স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। হ্যাঁ, লিখিত প্রাইমারি প্রশ্ন তো আগে এত ইজি, এত ডিফিকাল্ট প্রশ্ন হতো না। তাহলে আপনি ওই যে আপনার এলাকার কুখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, এগুলো পড়লে কিন্তু আসলে আপনার, হ্যাঁ লিমা, ওয়ালাইকুম সালাম, লিমা কিন্তু আমার সিনিয়র স্টাফ নার্সিং স্টুডেন্ট ছিল, কিন্তু চাকরি পেয়েছে পিএসসির মাধ্যমে, 10 গ্রেডের চাকরি পেয়েছে। থ্যাংক ইউ লিমা। তো আপনি হচ্ছে একটা ফাইল করে ফেলেন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি কি কি বলবো ওখানে? 1, 2 নম্বর হচ্ছে যে আপনার সাবজেক্ট রিলেটেড কি কি প্রশ্ন করতে পারে। আমি আপনাকে একটা কথা বলবো যে আপনি জানেন ভাইবা বোর্ডে যারা থাকবেন তারা কিন্তু প্রত্যেকে অলমোস্ট বিসিএস ক্যাডার অফিসার। আবার বলছি, ভাইবা বোর্ডে যারা থাকবেন, একজন ডিসি মহোদয় তিনি কিন্তু বিসিএস ক্যাডার অফিসার। তিনি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের একজন ডেপুটি সেক্রেটারি কিংবা অনেক ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি হিসেবে তিনি ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু বিসিএস ক্যাডার অফিসার। কাজে একজন ডিসি কিন্তু বিসিএস পরীক্ষা যেহেতু দিয়েছেন, তিনি প্রিলি পাস করছেন, লিখিত পাস করছেন এবং তিনি ভাইবা পাস করছেন, তার কিন্তু সব ব্যাপারে অভিজ্ঞতা আছে। একজন এডিসি মহোদয় তিনি বিসিএস ক্যাডার অফিসার, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি বিসিএস ক্যাডার অফিসার। বাট একজন ডিপিইও, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার, তিনি কিন্তু বিসিএস ক্যাডার অফিসার না। বাট তাদের কাছে কিন্তু মোটামুটি তারা সব বিষয় সম্পর্কে তাদের একটা ধারণা থাকে। তাহলে তারা কিন্তু আপনাকে সব বিষয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করবেন। আপনার সাবজেক্ট রিলেটেড, আপনার সাবজেক্টের জনককে, আপনার সাবজেক্টটি পড়ে আপনি কি কি শিখেছেন, আপনার এই সাবজেক্টটি পড়ে আপনি বাস্তব জীবনে কি কি প্রয়োগ করছেন, কিভাবে প্রয়োগ করছেন, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। তারপর আপনার সাবজেক্ট সম্পর্কে খুঁটিনাটি কিছু জিজ্ঞেস করতে পারে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে যদি সর্বোচ্চ ভাইবা বোর্ডে রাখে 10 মিনিট, এর বেশি হয়তো ভাইবা বোর্ডে আপনাদের রাখবে না। আর আপনার শুধু সাবজেক্ট নিয়ে কিন্তু প্রশ্ন হবে না। অনেকে হয়তো ভয় পাচ্ছেন, স্যার অনেক আগে সাবজেক্ট সম্পর্কে পড়েছি স্যার, এখন তো স্যার আমার অনেক কিছু মনে নেই। আবারও বলছি, আপনারা অনেকে জানেন না যে ভাইবা বোর্ডের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তা কিন্তু না। সরি স্যার উত্তরটি আমার জানা নেই, এটা কিন্তু ভাইবা বোর্ডের একটা উত্তর। কিন্তু সেই উত্তরটা দিতে গিয়ে আপনি কতটা বিনয়ের সাথে বলছেন, কতটা হামলি বলছেন বোর্ডের প্রতি, কতটা ওবিডিয়েন্ট হয়ে বলছেন, এটা কিন্তু একটা আনসার। আবার আপনি একটা আনসার দিচ্ছেন কিন্তু আপনি অনেক গর্ব করে, অনেক অ্যারোগেন্ট হয়ে আনসার দিচ্ছেন। দেখেন স্যার আমি কত জানি। যদি আপনার মধ্যে আপনি গর্বিত হচ্ছেন আনসার দিতে গিয়ে, আপনি অতিরিক্ত ওভার স্মার্টনেস শো করছেন ভাইবা বোর্ডে আনসার দিতে গিয়ে, এমন ব্যাপার যে আপনি সব জানেন, এরকম এক্সপ্রেশন যদি আপনার মধ্যে দিয়ে আসে, তাহলে মনে রাখবেন যে দিস ইজ নট গুড সাইন ফর ইউ। আমি আবারও বলছি, শতভাগ প্রশ্নের উত্তর না পারলেও আপনার চাকরি হবে, কিন্তু শতভাগ প্রশ্নের উত্তর পারলেও আপনার চাকরি হবে না। কারণ ভাইবা বোর্ড কখনো কোনো মেধাবী বেয়াদবকে পছন্দ করে না। ভাইবা বোর্ড কোনো মেধাবী বেয়াদবকে পছন্দ করে না। ভাইবা বোর্ড অমেধাবী, ভদ্র, বিনয়ী প্রার্থীকে পছন্দ করে। যে মেধাবী সে যদি অভদ্র হয়, বোর্ড কখনো তাকে চাকরি দিবে না। এটা প্রাইমারি কেন, কোনো চাকরি দিবে না। একটু আপনারা কমেন্ট করেন ক্লিয়ার কিনা আমার কথাগুলো। কাজে আপনারা সাবজেক্ট রিলেটেড প্রশ্নের উত্তর পাচ্ছেন না, কোনো টেনশন নেই, তার একটা অ্যাপ্রোচ রয়েছে। আপনি উত্তরটা যে পাচ্ছেন না, তার একটা অ্যাপ্রোচ তো রয়েছে, কিভাবে আপনি এটা প্রকাশ করবেন। এই জন্য ভাইবা বোর্ডে আপনি কি বলছেন সেটা ইম্পর্টেন্ট না, কিভাবে বলছেন সেটা ইম্পর্টেন্ট, কিভাবে তাদেরকে অ্যাড্রেস করছেন সেটা ইম্পর্টেন্ট, আপনি তাদের প্রতি আই কন্ট্যাক্ট করছেন কিনা, কনসেন্ট্রেশন করতে। ভাইবা বোর্ড কি আপনাকে প্রশ্নের উত্তর জানার জন্য ডাকছে নাকি? যে আপনাকে প্রশ্নের উত্তর জন্য যদি আপনাকে ডাকতো, তাহলে লিখিত পরীক্ষা কেন নিত? অলরেডি তো আপনাকে 90 মার্কসের লিখিত পরীক্ষা তো নিয়েছে, তার মানে আপনার তথ্য জ্ঞান তো তারা যাচাই করছে। এখন তো আপনাকে ফিজিক্যালি ডাকতেছে তারা, তাই না? এখন হ্যাঁ, আমাকে ইনবক্সে কমেন্ট করবা, মারুফা আমাকে ইনবক্সে কমেন্ট করবা। আর এই যে আমি যে কোর্সটি লঞ্চ করেছি, এটা কিন্তু শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরির জন্য না। এটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক প্রধান শিক্ষক, সিনিয়র স্টাফ নার্স, মন্ত্রণালয় এবং অন্যান্য যত চাকরি আছে, এটা একটা ভাইবা বেসিক কোর্স। এখানে এটিকেট, ম্যানার, লাইফ স্টাইল বিভিন্ন টপিক নিয়ে পড়ানো হবে এবং কিভাবে আপনি অ্যাপ্রোচটি করবেন, ভাইবা বোর্ডে কেন ফেল করে, ভাইবা বোর্ডে কেন পাস করে, সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায় কি, এগুলো সব কিন্তু আমার এখানে জানানো হবে, বোঝানো হবে। এখন আমি আপনাদেরকে যেটা বলছি না, আপনি ভয় পাবেন না। আপনাদের মধ্যে অনেকে মনে করছেন স্যার আমার তো আসলে অনেক আগে সাবজেক্ট রিলেটেড পড়েছি স্যার, অনেকে তো স্যার ভয় ধরিয়ে দিচ্ছে স্যার যে আমি তো স্যার সাবজেক্ট সম্পর্কে ভুলে গেছি, বা অনেকে তো স্যার আমরা ডিগ্রি পাস করি স্যার, আমরা তো অনার্স মাস্টার্স করিনি স্যার, আমরা তো অনার্স পড়িনি। তা আমাদের কি একদম সিম্পলি প্রশ্ন করবে, বিশ্বাস করেন সিম্পল প্রশ্ন করবে। আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা
মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছো? স্যার আমি মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছি। এটা কিন্তু ভাইবার উত্তর না। আজকে থেকে ক্লাস শুরু হবে। মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছো? এটাকে কি বলা হয়? এটাকে বলে জিজ্ঞাসা, মানে আস্ক। আস্ক, এই আস্কের এগেনিস্টে আপনাকে দিতে হবে রিপ্লাই, জি স্যার শুনেছি। এর বেশি আনসার না। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের একটা মহাকাব্যের নাম বলো তো? স্যার মেঘনাদ বধ মহাকাব্য। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কোথায়? স্যার যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। বেস্ট আনসার। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কোন জেলায়? স্যার যশোর জেলায়। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কোন উপজেলায়? স্যার কেশবপুর উপজেলায়। কতটুকু প্রশ্ন, কতটুকু উত্তর? প্লিজ একটু রেসপন্স করেন তো, বুঝতে পারছেন কিনা। এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। ভাইবাটা কঠিন হবে। কেন কঠিন হবে? ওই যে যারা ডিভাইস পার্টি, এটা তারা ডিটেক্ট করতে চাইবে। ভাইবা বোর্ড ডিটেক্ট করতে চাইবে যে কারা ডিভাইস পার্টি আর কারা মূলত পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে। ডিভাইস পার্টিকে দেখে তারা বুঝতে পারবে, তার চোখ মুখ আচার আচরণ দেখে বুঝতে পারবে, তার মধ্যে ভয় কাজ করবে, প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ সে তো পড়াশোনা করেনি। কাজে আমি আপনাদের কাউকে নিরুৎসাহিত করছি না। যারা ভাইবার প্রস্তুতি নিয়েছেন, কে ডিভাইস পার্টি আর কে মেধা পার্টি, এটা তো আমার জানার বিষয় না। আমি আপনাদের ওভারঅল বলছি। আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বলেন তো বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান কে? প্রশ্নের প্যাটার্ন দেখেন ভাইবা বোর্ডের। স্যার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। অনেকে বলে ফেলবেন স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস। নো, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কেন বিখ্যাত? স্যার তিনি তো অনেক কারণে বিখ্যাত। তিনি একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তার বিখ্যাত একটা তত্ত্ব আছে 3-0 তত্ত্ব, এবং একই সাথে তার সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস যে থিওরি, এ সমস্ত কারণে স্যার তিনি বিখ্যাত ব্যক্তি বলে স্যার আমার ধারণা, বা স্যার আমি জানি। স্যার অ্যাপ্রোচটা যে কত ইম্পর্টেন্ট, ওই যে আমাদের লিমা ক্লাস করছে, লিমা কিন্তু 10 গ্রেডের চাকরি পেয়েছে। বিসিএস এর ভাইবা নেওয়া হয়, যে সমস্ত মেম্বার যাদেরকে ভাইবা নেয় সেই জায়গায় সে ভাইবা দিয়েছে। আমি সিনিয়র স্টাফ নার্সের আমার কাছে চাকরি পেয়েছে, হাজার হাজার স্টুডেন্ট চাকরি পেয়েছে। এনটিআরসি শিক্ষক নিবন্ধন প্রাইমারি হাজার হাজার স্টুডেন্ট চাকরি পেয়েছে। আমি কি তাদেরকে ইনফরমেশন শিখাইছি? আমি আপনাদেরকে আবারও বলছি, আমার কোর্স করার আপনার দরকার নেই, ভাইবা কোর্স করার দরকার নেই। আপনি আত্মবিশ্বাসী থাকবেন, কারোর কথায় ভয় পাবেন না। অনেকে আপনাকে ভয় ধরিয়ে দিবে। আপনার আত্মবিশ্বাসটা আপনার পুঁজি। আপনি মুক্তিযুদ্ধ রিলেটেড তথ্যগুলো পড়ে যাবেন, ভাষা আন্দোলন রিলেটেড তথ্যগুলো পড়ে যাবেন। এর আগে আমি ভাইবাতে আপনাকে দেখেছি, মানে ভাইবা, এর আগে আমি ভাইবার সম্পর্কে আপনাদেরকে বলেছি। যখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আছে 21 ফেব্রুয়ারি এটা আমাদের জন্য কি দিবস? স্যার 21 ফেব্রুয়ারি আমাদের জন্য মহান শহীদ দিবস। আচ্ছা, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে কি দিবস? স্যার 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিকভাবে মহান শহীদ দিবস না, আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা মহান শহীদ দিবস। দেখেন ডিফারেন্সটা কি, দেখেন। তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা 21 ফেব্রুয়ারিকে আমরা কেন পালন করি? এই দিনটার তাৎপর্য কি? যেহেতু আপনি প্রাইমারি শিক্ষক হতে চাচ্ছেন ইউজুয়ালি, তাহলে আপনি এই যে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আপনি কি বাচ্চা কাচ্চাদের নিয়ে প্রভাত ফেরিতে যাবেন না? আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা 21 ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে একটা গান বাজানো হয়, সে গানটা একটু সুর করে গান তো। ওই যে আমার ভাই রক্তের রাঙানি 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আপনি সরি স্যার, আপনি জানেন না। তাহলে আপনি যে এই প্রশ্নের উত্তর জানেন না, আপনার বাচ্চা কাচ্চাদেরকে আপনি কি শিখাবেন? আপনাকে বলা হলো, আছে 21শে ফেব্রুয়ারিতে যারা মারা গিয়েছেন বা শহীদ হয়েছেন তাদেরকে আমরা কি বলি? স্যার ভাষা শহীদ। আচ্ছা, কয়েকজন ভাষা শহীদের নাম বলেন তো। সালাম, বরকত, রফিক, জব্বার। এটা কি ভাইবার উত্তর হলো? স্যার ভাষা শহীদ আব্দুল সালাম, ভাষা শহীদ আবুল বরকত, ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ, ভাষা শহীদ শফিউর রহমান। আর হয়তো আপনার জানা নেই। বিনয়ের সাথে সরি স্যার, এই মুহূর্তে স্যার আমার এগুলোই মনে পড়ছে। স্যার একটু কমেন্ট করেন না, আপনারা যে অ্যাপ্রোচটা শিখতেছেন একটু কমেন্ট করেন। কখনো কি নিজে নিজে এভাবে শিখছেন, চিন্তা করছেন চাকরি আপনার হবে কিভাবে? চাকরিটা আপনার হবেটা কিভাবে? আপনি তো অ্যাপ্রোচই জানেন না। আপনি তো লিখিত পরীক্ষায় পাশ করেছেন, বুঝলাম তো, কিন্তু এখন তো ভাইবা দিচ্ছেন। আপনাকে জিজ্ঞেস করতে পারে, আছে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি? মুক্তিযুদ্ধ না হলে কি হতো? এই ইতিহাসটি তো আপনাকে শেখাতে হবে আপনার ছাত্রছাত্রীদেরকে। আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি বলেন তো দেখবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে, তো বুঝতে পারছেন এখন কার কথা বলবেন। আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার জেলাটা কেন বিখ্যাত, আপনার জেলাকে নিয়ে আপনি কেন গর্ব করেন।
আপনার জেলার ব্র্যান্ডিংটা কি? আচ্ছা, আপনি তো শিক্ষক হতে চাচ্ছেন, আপনি বললেন তো একজন আইডিয়াল টিচারের কি কি গুণাবলী থাকা দরকার, একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার। এখন যদি বলেন সরি স্যার আমার জানা নেই, সরি স্যার আমি ভুলে গেছি, এ সমস্ত উত্তর দিতে আপনি ফেল করবেন। একজন আইডিয়াল শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার এটা তো আর মুখস্থ করার কি আছে, এটা তো আপনার ইনস্ট্যান্টলি বলতে হবে। একজন শিক্ষক সে ঠিক মতো অফিসে যাবে, মানে ঠিক মতো সে সঠিক সময় সে ক্লাসে যাবে। সে যদি সে সঠিক সময় ক্লাসে না যায়, দেরি করে যায়, তাহলে বাচ্চা কাচ্চা কিভাবে তার পাংচুয়ালিটি শিখবে? একজন শিক্ষক তো একদম মডেল, তার সোশ্যাল স্ট্যাটাস, তার সোশ্যাল ডিগনিটি, এই তো একজন শিক্ষকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে অনেস্টি থাকতে হবে, তার মধ্যে ইন্টিগ্রিটি থাকতে হবে, তার মধ্যে পাংচুয়ালিটি থাকতে হবে, তার মধ্যে পেশেন্স থাকতে হবে। এরকম অনেকগুলো কোয়ালিটি আছে। আমি আবারও বলছি, যদি আপনাদের ভাইবাগুলো এগুলো ক্লাসে প্র্যাকটিস করানো হবে, এই যে তথ্যগুলো বলছি না, আমার ভাইবা ক্লাসে আমি আপনাদের প্র্যাকটিস করাবো। 5টা মডেল ভাইবা নিব, বুঝতে পারছেন না? আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, আমি বলবো আপনারা উত্তর দিবেন। তো আমি আপনাদেরকে বলছি, আপনারা অনেকে মনে করছিলেন না যে স্যার ভাইবা মনে হয়, অনেকে মন্তব্য করতে পারে যে 10 নম্বরের ভাইবা, এবার ভাইবা কোর্স করার কি আছে, আর ভাইবার জন্য প্রস্তুতি নেওয়ার কি আছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাইবার জন্য একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না। আপনি ভাইবা বোর্ডে প্রবেশ করলেন, প্রবেশ করবার পূর্বে তো আপনার ভাইবা বোর্ডে যখন আপনি প্রবেশ করবেন, তখন থেকে তো আপনার ভাইবা মার্কিং শুরু হয়ে যাবে। আপনি প্রবেশ করবেন, অনুমতি নেবেন কি না, অনুমতি নেওয়ার পরে আপনি দরজাটা বন্ধ করবেন, করার পরে আপনি বোর্ডের সামনে এসে সালাম দিবেন, নমস্কার বলবেন, এরপর অনুমতি নেবেন, স্যার আমি কি বসতে পারি। এরপর আপনি বসলেন, বোর্ডকে উদ্দেশ্য করে আপনি বললেন থ্যাংক ইউ স্যার। অনেক ম্যানার আছে। এই 10টা মিনিট বা 5টা মিনিট যাতে ভাইবা বোর্ড বুঝে যে এই ছেলে বা এই মেয়েটা শুধু তথ্য মুখস্থ করে এখানে আসেনি, সে আদব কায়দা জেনে এসেছে, এর মধ্যে আদব কায়দা রয়েছে, এ বুদ্ধিমতী, অনেক কিছু ভাইবা বোর্ডে দেখা হবে। তারপরে আপনার সর্বোচ্চ নম্বরটা দেওয়া হবে। সবাইকে 5 নম্বর দিয়ে পাস করে দিল, ঠিক আছে, কিন্তু আপনাকে 5 নম্বর দিবেন, আপনাকে 10-এর মধ্যে 9 নম্বর দিয়ে দিবে। এই যে বাকি 4 নম্বর অতিরিক্ত কেন দিল জানেন? এই অতিরিক্ত নম্বরটা দিল যে শুধুমাত্র এই তথ্যের জন্য না। বাসায় মেহমান আসলো, আপনি তাকে খাবার দিলেন, এই খাবার খেয়ে মেহমান খুশি হবে না। খুশি হবে মেহমানকে আপনি খাবারটা কিভাবে দিয়েছেন, আন্তরিকতার সাথে দিয়েছেন, মেহমান এসে আপনি খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন, তাকে আপনি কিভাবে প্রেজেন্ট করেছেন। ভাইবা বোর্ড ওভারঅল আপনার প্রেজেন্টেশন, আপনার পোশাকের প্রেজেন্টেশন, আপনার রুচির প্রেজেন্টেশন, আপনার কথাবার্তার প্রেজেন্টেশন, আদব কাজের প্রেজেন্টেশন, তথ্যের প্রেজেন্টেশন। আমি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় যারা ক্যাডার অফিসার হয়, বিশেষ ক্যাডার অফিসার, আমি তাদেরকে পড়াই, আপনি বুঝেন না কথাটা। আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে কাজ করি, সরকারের সাবেক সচিব মহোদয়ের সাথে কাজ করি, যারা আপনাদের ভাইবাগুলো নিয়ে থাকেন, যারা আপনাদের ভাইবাগুলো নেবেন। আমি তো বলি দিচ্ছি ওপেন লেটে, তো অনলাইনে বলছি, আপনাদের ভাইবা নেবেন কি একজন ডিসি মহোদয়। এখন তো 27তম বিসিএসের অনেকে ডিসি, 27তম বিসিএসের অনেকে আমার বন্ধু প্রতিম লোক, আবার যদি এডিসি মহোদয় হিসেবে ভাইবা নেন অনেকে আমার স্টুডেন্ট। তাহলে আমি আপনাকে কথাটা কি বলছি, এগুলো বলছি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, মেসেঞ্জারে কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপে নক দেন, আমি হয়তো রিপ্লাই দিতে পারি। সবসময় তো আমি থাকি না, আমার প্রতিনিধি থাকে, হয়তো অনেক সময় আপনাদের রিপ্লাইটা ঠিক মতো দিতে পারেন না, অনেক সময় ঠিক মতো দিতে পারেন, হয়তো আমাকে আপনারা রিপ্রেজেন্ট মনে করেন যে স্যারে হয়তো রিপ্লাইগুলো দিচ্ছে। আবার আপনাদের রিপ্লাই ভাষাটাও কিন্তু আমি দেখে বুঝতে পারি যে কার চাকরি হবে কি হবে না। আদব কায়দাটা মেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আদব কায়দা। ভাইবা বোর্ড, আমি আবার বলছি, ভাইবা বোর্ড কেন 3 গুণ রাখার কথা বলছে, আপনি কেন বুঝতেছেন না? যে যদি 15টা পরীক্ষার্থী হয়, মানে পোস্ট হয়, তাহলে রাখবে 45 জন। তার মানে সবাই তো আর চাকরি পাবে না, কেউ ফেল করবে। কারণ সে ফেল করা মানে কিন্তু এরকম না যে লিখিত পরীক্ষা যে ফার্স্ট হবে সে ফেল করবে না, তা কিন্তু না। কারণ লিখিত পরীক্ষার নম্বর কিন্তু তাদের কাছে থাকবে না। লিখিত পরীক্ষার নম্বর কখনো কোনো ভাইবা বোর্ডে থাকে না যে এই প্রার্থী লিখিত পরীক্ষা কত নম্বর পেয়েছে, নম্বর কখনো থাকে না লিখিত পরীক্ষার নম্বর। তার মানে আপনি কিন্তু লিখিত পরীক্ষায় কি ফার্স্ট হয়েছেন নাকি আপনি লাস্ট হয়েছেন, এটা কিন্তু তাদের জানার বিষয় না। এখন লিখিত পরীক্ষা আপনি ফার্স্ট হয়েছেন বললেন না, আপনি মনে করলেন যে আমি তো ভালো পরীক্ষা দিয়েছি, আমার তো চাকরি হওয়ার কথা, ওই ভাইবা বোর্ডে আপনি ফেল করবেন। কেন ফেল করবেন? এই যে এই সমস্ত কারণে। আপনাকে জিজ্ঞাসা করা হলো যে বলেন তো বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, আপনি বললেন ডোনাল্ড ট্রাম্প। এটা ভাইবার অ্যাপ্রোচ না স্যার, মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প তো আপনার বাল্য বন্ধু না, সে তো আপনার বন্ধু বান্ধব না, তাকে আপনি ডোনাল্ড ট্রাম্প কেন বললেন? সে তো একটা দেশের প্রেসিডেন্ট। আপনাকে তো এগুলো প্রশ্ন করবে। অনেক কথা আছে এই নিয়ে। আপনার সাবজেক্ট, আপনি ইংলিশ থেকে পড়াশোনা করেছেন, আপনাকে হয়তো বলা হলো যে উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটা ট্র্যাজেডির নাম বলেন তো, আপনি বললেন।
আপনাকে বলো উইলিয়াম শেক্সপিয়ারের 2টা ট্র্যাজেডির নাম বলেন তো, আপনি 3টা বলে ফেললেন। তোর ভাই বাবু আপনাকে খুবই প্রশংসা করলো, বাহ আপনি তো অনেক পারেন দেখতেছি। আপনাকে 2টা জিজ্ঞাসা করলাম, আপনি 3টা বলে ফেললেন। এই যে প্রশংসা করলো না, এটা কিন্তু ভাই বাবুটা আপনার প্রতি খারাপভাবে নিয়েছে, কারণ আপনি একটু বেশি বোঝার চেষ্টা করেন। আপনার কানের সমস্যা, আপনি একজন প্রতিবন্ধী। বলা হয়েছে 2টার কথা, আপনি 3টা বললেন কে? আপনাকে বলা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটা কাব্যগ্রন্থের নাম বলেন, তাই কয়েকটা মানে তো সেটা নির্দিষ্ট না। আর যদি বলে 2টা কাব্যগ্রন্থের নাম বলেন, তাহলে আপনি 2টা বলবেন। আর যদি বলে 5টা কাব্যগ্রন্থের নাম বলেন, তাহলে আপনি 5টা বলবেন। আর 5টা বলতে গিয়ে যদি 5টা না বলেন, যদি 3টা বলতে পারেন, তাহলে আপনি বলবেন স্যার বাকিগুলো আমি জানি না। তা তো আপনি বলতে পারেন না যে আমি জানি না, তা তো না। আপনি তো অবশ্যই জানেন, কিন্তু ওই মুহূর্তে আপনার মনে পড়ছে না। সরি স্যার, বাকিগুলো আমার মনে পড়ছে না স্যার এই মুহূর্তে, সরি স্যার। বোর্ড তো বুঝবে না, যেহেতু 2টো বলতে পারছে, বাকি 3টাও সে বলতে পারতো, হয়তো এই মুহূর্তে নার্ভাসের কারণে সে বলতে পারছে না। এই তো আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন হবে, বাংলা রবি ঠাকুর নিয়ে প্রশ্ন হবে, নজরুল নিয়ে প্রশ্ন হবে, কবি জসীমউদ্দিন নিয়ে প্রশ্ন হবে। এটা কমন প্রশ্ন সবার জন্য। সাবজেক্ট নিয়ে যে অনার্স সাবজেক্ট পড়েছে, তাকে হয়তো রাষ্ট্রবিজ্ঞানে যে পড়েছে, তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনকে জিজ্ঞাসা করতে পারে। এগুলো আমি ক্লাসে আপনাদেরকে সাজেশন আকারে বলবো, সংক্ষেপে লাইভে আসছি। আমি আপনাদের আত্মবিশ্বাসটা ধরে রাখতে বলছি, কারোর কথায় বিচলিত হবেন না। শোনেন, চাকরি অনেকে অনেকভাবে পায়, অনেকে অনেকভাবে চাকরি পায়, বুঝেন না কথাটা? অনেকে অনেকভাবে চাকরি পায়, কেউ টাকা পয়সা দিয়ে চাকরি পায়, কেউ লবিং করে চাকরি পায়। সে যদি আপনার জ্ঞান দেয়, জ্ঞান তো আপনি নেবেন না। আপনারা একটু কমেন্ট করতে দিকে আমি ঠিক বলছি কিনা। কেউ যদি চাকরিটি টাকা পয়সা দিয়ে চাকরি পায়, সে যদি আপনার বড় বড় উপদেশ দেয় যে তোমার এগুলো পড়ার দরকার নেই, হ্যাঁ তুমি এইগুলো পড়ে যাও, একটা গান মুখস্থ করে যাও, একটা কবিতা মুখস্থ করে যাও, বাস তোমার চাকরিটা হয়ে যাবে। কারণ সে তো চাকরি ওইভাবে পায়নি, সে মেধায় চাকরি পায়নি, সে তো পেয়েছে যে আবেদ কোটায়। একটু কমেন্ট করেন না আপনারা যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, এবং লজিক্যাল কথাগুলো লজিক্যাল কিনা সেটা কমেন্ট করেন না। আর আমি তো একজন প্রফেশনাল, আমি তো শত বিসিএস ক্যাডার অফিসার এই পর্যন্ত আমাদের প্রায় 400 জন বিসিএস ক্যাডার অফিসার হয়েছে, আমি যাদেরকে পড়িয়েছি। তাহলে আমি তো এগুলো এক্সপিরিয়েন্স, আমি তো জানি যে চাকরি পাওয়ার কোয়ালিটিটা কি, চাকরি পেতে হলে কী কী কোয়ালিটি লাগে। সবার উপদেশ তো আপনার নেওয়ার দরকার নেই, আর কারোর কথা আপনার বিচলিত হওয়ার দরকার নেই। আপনি আত্মবিশ্বাস থাকেন। যদি সত্যিকার অর্থে আপনি বিশ্বাস করেন যে না আমি পরীক্ষাটি দিয়েছি, আমি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি, যদি আপনার এই বিশ্বাসটা থাকে যে আমি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি, আমি সর্বোচ্চ ডেডিকেশন দিয়েছি, সর্বোচ্চ কন্ট্রিবিউশন দিয়েছি, আমি সর্বোচ্চ পর্যায়ে আমি সর্বোচ্চ পর্যায়ে নিজেকে আমি রাত দিন পরিশ্রম করেছি, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি সফল হবেন। প্রকৃতি আপনাকে সফল করবে। আমার অনেক ভাইবার স্টুডেন্ট বিসিএসে, যখন তাদের রেজাল্ট হয়, তারা রেজাল্ট জানানোর জন্য আমাকে ফোন দেয়। আমি তাদের ফোন রিসিভ করে তার কাছে না শুনে বলেছি, হ্যাঁ তোমার অ্যাডমিনে চাকরি হয়েছে, এই তো তোমার অমুক ক্যাডার চাকরি হয়েছে, এই তো জি স্যার আমার এই ক্যাডার চাকরি হয়েছে। তা আমি জানি কিভাবে? আমি তাদেরকে পড়া আমি জানি না? আর শোনেন, একটা কথা মনে রাখবেন, ভয় পাবেন না, আত্মবিশ্বাস নষ্ট করবেন না। ভাইবা বোর্ডে আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ ওই সময় আপনার নার্ভাসনেস কাজ করে, আপনার একটা সাইকোলজিক্যাল বিষয় কাজ করে। এটা আমি ক্লাসে শেখাবো। আমার প্রথম ক্লাসটা থাকবে এটার উপর, লাইফস্টাইলের উপর ক্লাস থাকবে। আমাদের সুপার কনশাস মাইন্ড কি, সাবকনশাস মাইন্ড কি, কনশাস মাইন্ড কি, এডুকেট ম্যানার কি, এগুলো সব। মানে আমার এক স্টুডেন্ট, সে 2বার বিসিএস ক্যাডার অফিসার, রাজশাহী মেডিকেলের ছেলেটা, তার ভাই হচ্ছে বুয়েটের ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো সে তাকে ভাইবা বোর্ড বলছিল, বিসিএস এর ভাইবা বোর্ড বলছিল, আচ্ছা তুমি এই সমস্ত আদব কায়দা কোত্থেকে শিখছো আদব কায়দাগুলো? তো ভাইবা বোর্ড শুধু আপনার ইনফরমেশন না, শুধুমাত্র ইনফরমেশন। ধরেন আপনাকে সংবিধান থেকে প্রশ্ন করলো, আপনাকে বলা হলো যে আচ্ছা বাংলাদেশের যে সংবিধান রয়েছে, সে সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? স্যার 153টি। আচ্ছা সংবিধানটা কি বলেন তো? স্যার সংবিধান হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন। সাম্প্রতিক নিয়ে প্রশ্ন অবশ্যই করবে। আপনাকে হয়তো বলা হলো আচ্ছা বর্তমান বিশ্বের কয়েকটি আলোচিত ঘটনার কথা বলেন তো। তা আপনি এমন একটা আলোচিত ঘটনার কথা বললেন আপনার দৃষ্টিতে সেটা আলোচিত না, তাহলে আপনার তো আনসার হবে না। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় কোনটি? তাহলে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় এই সময় এই মুহূর্তে সেটা হচ্ছে ইরানের বিক্ষোভ। আর আপনি যদি বলেন স্যার রোহিঙ্গা ইস্যু, তো রোহিঙ্গা ইস্যুটি কি আসলে বর্তমান বিশ্বের খুব আলোচিত ইস্যু? এটা তো মায়ানমার বাংলাদেশের দ্বিপাক্ষিক ইস্যু। আপনাকে বলা হলো যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত ইস্যু কোনটি, তাহলে আপনি ইরানে বিক্ষোভ হচ্ছে। এখন যদি আপনাকে বলা হয় ইরানে বিক্ষোভে কয়জন মারা গেছে, এখন আপনি অনেক সময় চিন্তা করে যে আমি একটু মনে করি তো কয়জন মারা গেছে, অনেক সময় চিন্তা করে বললেন স্যার 3000 জন মারা গেছে। তা আপনি কি করে বুঝলেন যে 3000 জন মারা গেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? সরি স্যার আমার জানা নেই। এটা বেস্ট আনসার।
এখন যদি বলা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি, সরি স্যার আমার জানা নেই, তাহলে তো আপনার আনসার হলো না। ধর্মীয় নেতার নাম তো আপনাকে বলতে হবে, আর কয়জন মারা গেছে এটার নাম তো আপনার বলার দরকার নেই। বুঝতে পারছেন, একটু কমেন্ট করেন। আপনাকে প্রশ্ন করা হলো গুয়েতেমালা বলে একটা দেশ আছে, নাম শুনছেন? জি স্যার শুনছি। যদি শুনে থাকেন জি স্যার শুনছি। যদি বলা হয় যে আপনি তো শুনেছেন, বলেন তো কোন মহাদেশের? সরি স্যার মহাদেশের নামটা বলতে পারছি না, তবে স্যার দেশের নামটা শুনেছি স্যার। এরপর বলা হলো আছে গুয়েতেমালার প্রধানমন্ত্রীর নাম কি? সরি স্যার আমি তো পড়েছিলাম, বাট স্যার আমার মনে নেই স্যার। এই উত্তরটা আছে আপনার অপরাধ, কারণ আপনি গুয়েতেমালা বলে একটা দেশ আছে পৃথিবীতে, এটার প্রধানমন্ত্রীর নাম আপনাকে কে পড়তে বলছে? কিন্তু আপনাকে বলা হলো বলেন তো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? সরি স্যার আমি ভারতের প্রধানমন্ত্রীর নাম জানি না। অথচ ভারতের প্রধানমন্ত্রীর নামটা আপনার আগে জানা দরকার। তাহলে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, মানে কোনটা ইউ মাস্ট হ্যাভ টু নো, কোনটা ইউ শুড নো, এটা তো আপনার জানতে হবে না? আমি আবার বলছি, এর আগে যারা প্রাইমারিতে চাকরি পেয়েছে, আবারও বলছি, এর আগে যারা প্রাইমারিতে চাকরি পেয়েছে, এবার কিন্তু নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে, আপনি জানেন। এবার নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে, লিখিত পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর আলাদা, ভাইবার নম্বর আলাদা। এর আগে প্রাইমারি পরীক্ষা এরকম নিয়ম ছিল না। এবার কোটা ছাড়া চাকরি হবে। আগে তো কোটা ছিল, এখন টোটালি 93% মেধা, 7% কোটা। তাহলে এবারে প্রাথমিক পরীক্ষার এগুলো বুঝেন। আগে কোটা ছিল, এখন কোটা নেই। আগে প্রশ্ন সহজ হতো, এবার প্রশ্ন কঠিন হচ্ছে। আগে প্রশ্ন হতো যে গান বলেন, কবিতা বলেন, যান চলে যান, এসব কাজ করে কিন্তু আপনার চাকরি হবে না। এখন ওই চাকরি পেয়ে যদি কেউ অভিজ্ঞতা শেয়ার করে যে আমার এই ধরনের প্রশ্ন করছে, তোমাদের এই ধরনের প্রশ্নগুলো ছেড়ে দিবে। এখন বাকিটা বুঝবেন, ভাইবা বোর্ডে গিয়ে বুঝবেন। ধরেন আমার এই কথাগুলো আপনাকে, এই টাইপের প্রশ্ন আপনাকে করলো না, আপনাকে সিম্পল প্রশ্ন করলো, তো ভালো উত্তর দিতে পারেন তো ভালো, তাহলে আপনি কঠিনভাবে একটু প্রস্তুতি নিয়ে যান। আপনাকে বলা হলো যে বলেন তো যে শেষের কবিতা কে লিখেছে? স্যার রবি ঠাকুর। আপনি তো রবি ঠাকুরকে অপমান করলেন, আপনি বলবেন স্যার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারছেন কাকে কিভাবে সম্মান করে কথা বলবেন? আপনাকে বলা হলো আচ্ছা জসিমউদ্দিনের নাম শুনছেন? জি স্যার শুনেছি। আচ্ছা তিনি কি কবি হিসাবে পরিচিত? স্যার তিনি পল্লী কবি হিসাবে পরিচিত। এই যে ভাইবা বোর্ডের যে উত্তরটা, আচ্ছা আপনার কি মনে হয় যে আপনার এই চাকরিটি পাওয়ার জন্য যোগ্যতা রয়েছে? স্যার আমি মনে প্রাণে বিশ্বাস করি এই চাকরিটি পাওয়ার জন্য আমার যোগ্যতা রয়েছে। এখন যদি বলেন জি স্যার আমি মনে করি আমার এই চাকরিটি পাওয়ার জন্য যোগ্যতা আছে, এটা প্রাইমারি শিক্ষক হিসাবে না, যে কোনো চাকরির ক্ষেত্রে যদি বলেন জি স্যার আমি মনে করি এই চাকরিটি পাওয়ার জন্য আমার যোগ্যতা রয়েছে, এইটা আপনার অহংকার প্রকাশ পাবে। যদি বোর্ড বলে যে কেন আপনি মনে করেন যে আপনার চাকরি পাওয়ার যোগ্যতা আছে, আপনি কোনো লজিক দেখাতে পারবেন না, বাট বলবেন স্যার আমি মনে প্রাণে বিশ্বাস করি স্যার এই চাকরিটি পাওয়ার যোগ্যতা আমার রয়েছে স্যার। কেন মনে করেন যদি বলা হয় তো আপনি উত্তর দিতে পারবেন না, কিন্তু বলবে না যে আপনি কেন মনে প্রাণে বিশ্বাস করেন। অনেক বিষয় রয়েছে। ধরেন আগের মতোই যদি বলি, আগের মতো সহজ প্রশ্ন যদি হয় তাহলে তো আপনি বেঁচে গেলেন, তাই না? তাহলে তো আপনি পেরে গেলেন, তাহলে তো ভালো। বাট যদি এই যে আমি যে প্রশ্নগুলোর কথা বলছি এই টাইপের প্রশ্ন যদি হয়, আচ্ছা রোহিঙ্গারা কোন দেশ থেকে এসেছে বলেন তো? স্যার রাখাইন রাজ্য থেকে এসেছে। তার মানে আপনি একজন শ্রবণ প্রতিবন্ধী, কথা শোনেন না, কথা শুনতে পারেন না। জিজ্ঞাসা করা হয়েছে কোন দেশ থেকে, আপনি বললেন রাখাইন রাজ্য থেকে। আচ্ছা ভারতের সাথে বাংলাদেশের সমস্যাগুলো কি কি? এই টাইপের প্রশ্নগুলো তো ভাইবা বোর্ডে নর্মালি করা হবে। আচ্ছা বলেন তো দেখি আপনার মধ্যে স্পেশাল কি কোয়ালিটি আছে যে কারণে আপনাকে এই চাকরিটা নিয়োগ দিব? আপনাকে বলতে পারে আচ্ছা আপনি শিক্ষক, আমরা আপনাদের ছাত্র, আমরা আপনার স্টুডেন্ট, আমাদেরকে আপনি একটা বিষয় সম্পর্কে পড়ান তো। আপনাকে এটা জিজ্ঞেস করবে, একটা টপিক বলে দিবে, যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আপনি একটা বক্তব্য দেন তো, 26শে মার্চ উপলক্ষে একটা বক্তব্য দেন তো, যেগুলো আপনি আপনার স্টুডেন্টদেরকে পড়াবেন। আচ্ছা প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো কি কি? প্রাথমিক বিদ্যালয়ে ছেলেমেয়েরা কেন ড্রপ আউট হয়? সমস্যা কি? আমাদের শিক্ষাক্ষেত্রে কি সমস্যা আছে বলেন তো? এগুলো কি একটু বলেন তো দেখি। আপনারা তো মনে করেন যে বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের স্পিচ পেয়ে এত যদি আমি বলি নির্যাতিত, আপনারা তো নির্যাতিত, মানে এত বেশি মোটিভেশনাল স্পিকার বাংলাদেশে রয়েছে, শুধু আপনাকে মোটিভেশন দিবে। আমি কি আপনাদের মোটিভেশন দিচ্ছি নাকি? আমি আমার বিসিএস এর স্টুডেন্ট নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকি, বিশেষ করে আমার বিসিএস এর ভাইবা নিয়ে। আমার মোটিভেশন দেওয়ার টাইম না, আমি তো রিয়ালিস্টিক মানুষ। কখনো কি আপনাদেরকে কোনো কিছু শেয়ারলি আমি বলি যে আপনাদের এইটা অমুক দিন হবে? আমি কি আপনার এখনো বলছি যে আগামী রোববার রেজাল্ট হবে, আগামী বৃহস্পতিবার আপনার ভাইবা শুরু হবে? আমি কিন্তু বলি না, কারণ খামাখা যদি বলি এটা যদি না হয়।
আমি আপনাদের মোটিভেশন স্পিচ দিন, আমি রিয়ালিস্টিক মানুষ, আপনাদের রিয়াল কথা বলি। আর মনে রাখবেন যে যেহেতু আপনি লিখিত পরীক্ষাটি অন্তত দিয়েছেন, কিছু প্রস্তুতি নিয়েও তো দিয়েছেন, তার মানে ইউ আর সামথিং। আপনি কিন্তু ইউ আর নট নাথিং, আপনি কিন্তু ইউ আর সামথিং। তো ভাইবা বোর্ডের জন্য কি বলবো এখন আপনাদের প্রস্তুতি কি নীতি বলবো। এখন তো আপনি যদি এক সপ্তাহ পর ভাইবা হয়, আপনি তো কোনো কুল কিনারা পাবেন না যে আসলে কোনটা রেখে কোনটা পড়বো। এমনি আপনি সময় পাচ্ছেন না যদি কম সময় ভাইবা হয়, আবার এরপরে আপনি এক্সাইটেড হয়ে যাবেন, সব কিছু মিলে আপনার মেন্টাল একটা প্রেশার পড়বে, ভাইবা বোর্ডে আপনি নার্ভাস হয়ে যাবেন। তো ভাইবা বোর্ডে যাবার পূর্বে মেডিটেশনের প্রয়োজন রয়েছে, সাবকনশিয়াস মাইন্ডকে চেনবার প্রস্তুতি রয়েছে, কিভাবে নিজেকে প্রস্তুত করে যাবেন। এই বিষয়গুলো আপনারা যারা আমার কাছে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও বলে রাখি, আপনারা হয়তো মনে করতে পারেন যে স্যারের কাছে যুক্ত হয়েছে, স্যার হয়তো আপনাদেরকে তথ্য পড়াবে যে 2024 সালে যে গণ অভ্যুত্থান কেন হয়েছে, গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে পার্থক্য কী, এরকম টাইপের প্রশ্ন সবই আপনাদেরকে প্র্যাকটিস করাবো। বাট প্রশ্ন কিভাবে করবে, উত্তর কিভাবে দিবেন, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো। আমার লাইভে অনেকে আছে যারা প্রাথমিক চাকরি পেয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে অনেকে আছে যে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে স্যার আপনার এই কৌশলগুলো ভাইবা বোর্ডে খুবই কাজে লাগছে। শোনেন, একটা কথা মনে রাখেন, রাস্তা দিয়ে সাদা শার্ট পরে অনেকে যাচ্ছে, আর একটা ছেলে কালো শার্ট পরে যাচ্ছে, সবার চোখটা কিন্তু ওই কালো শার্ট পরা ছেলের দিকেই থাকবে, কারণ সে হচ্ছে ব্যতিক্রম। তো ভাইবা বোর্ডে সবাই আনসার দিবে, কিন্তু সেই ছেলে বা সেই মেয়েটাই সর্বোচ্চ নম্বর পাবে যার আনসারের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সে সরি বলতে পারে, থ্যাংক ইউ স্যার বলতে পারে। ধরেন আপনি একটা আনসার দিলেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলেন তো হ্যামলেট কে লিখেছেন? স্যার উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। না 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 না, হ্যামলেট তো উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। আপনি তো বললেন যে জর্জ বার্নার্ড শ লিখেছেন। না স্যার আমি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, আমি এটাই বলেছি স্যার। এই যে তর্ক করলেন না বোর্ডের সাথে, এটা আপনার জন্য খারাপ। আপনি সাবমিসিভ হইতে বলবেন, সরি স্যার আমার হয়তো ভুল হতে পারে স্যার, আমি স্যার উইলিয়াম শেক্সপিয়ারই স্যার বলার চেষ্টা করেছি স্যার, হয়তো স্যার আমার পারে স্যার। কতটা হামলি বলতেছেন, তর্ক করতেছেন না। বা আপনাকে বলা হলো যে আপনি যে বলছেন যে উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট লিখেছে, না, হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ার লিখেনি। মাসুম রানা আমাকে মেসেঞ্জারে নক দিও, উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট লিখেনি, হ্যামলেট লিখছে হচ্ছে তোমার জন মিল্টন। না স্যার আপনি জানেন না স্যার, জন মিল্টন লেখেনি স্যার, হ্যামলেট শেক্সপিয়ার লিখেছে। এই অ্যাপ্রোচটা আপনার জন্য খারাপ। বোর্ড আপনাকে পাজেল করে ফেলবে, এমন প্রশ্ন করে আপনাকে পাজেল করে ফেলবে। আপনাকে বলা হবে বলেন তো 3 আর 2 যোগ করলে কত হয়? আপনি বলবেন 3 আর 2 যোগ করলে স্যার এটা কোনো প্রশ্ন হলো স্যার? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার, পাস হয়। না না 3 আর 2 যোগ করলে 7 হয়। না স্যার পাসই তো হয় স্যার। না স্যার আমার যতটুকু জানা আছে স্যার 3 আর 2 যোগ করলে পাস হয় স্যার। এই যে স্যার আমার যতটুকু জানা আছে স্যার, আমার মধ্যে জানার ভুল থাকতে পারে স্যার। এই যে আমার লাইভ ক্লাসটা আজকে করলেন না, অনেক শিখে ফেলেছেন যে স্যার আগে তো এভাবে চিন্তা করিনি কখনো। তো এরকম অনেক কথাবার্তা আছে, সংক্ষেপে আপনাদেরকে বলবো, অস্থির হবেন না, রেজাল্টটা দিক। যদি মনে করেন যে রেজাল্টের পরে আমি ভাইবার প্রস্তুতি নেব, ওয়েট করেন। আর যদি বলেন স্যার আমি এখন থেকে ভাইবার প্রস্তুতি নেব, নেগেটিভ কথা শুনবেন না, নেগেটিভ মানুষের সাথে মিশবেন না, আর সবার উপদেশ গ্রহণ করবেন না। আমার উপদেশ আপনার গ্রহণ করার দরকার নেই। যদি আমার উপদেশটা আপনার লজিক্যাল মনে হয় তাহলে গ্রহণ করবেন। আর আমি আপনাদেরকে যে ইস্যুগুলো পড়তে বলছি একটু শেয়ার করে দিবেন সবাই। রোহিঙ্গা ইস্যুটা পড়বেন, একটু নোট করে ফেলেন, রোহিঙ্গা ইস্যুটা পড়বেন। রোহিঙ্গা সমস্যা কেন হয়েছে, রোহিঙ্গাদেরকে কেন, হ্যাঁ আমার পেজের মেসেঞ্জারে আমাকে নক দিবেন, হ্যাঁ পেজের মেসেঞ্জারে আমাকে নক দিবেন, মেসেঞ্জারে নক দিবেন যে আমি ভর্তি হয়েছি, আমি প্রসিডিউর বলে দিচ্ছি। রোহিঙ্গা ইস্যুটা পড়বেন, রোহিঙ্গা কারা, কোন দেশ থেকে এসেছে, রোহিঙ্গা আমাদের দেশে এসে আমাদের উপর কী কী সমস্যা ফেলছে, আর্থসামাজিক অবস্থা কী কী প্রভাব ফেলছে, পরিবেশের উপর কী কী প্রভাব ফেলছে, রোহিঙ্গাদেরকে কেন আমরা মিয়ানমারে ফেরত পাঠাতে পারছি না, একটু ধারণা নেবেন। ইরানে বিক্ষোভের কারণটা কি, ইরানে বিক্ষোভ হচ্ছে কেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নাম শুনছেন কেন, এই যুদ্ধটার বৈশ্বিক প্রভাবটা কি হচ্ছে এই যুদ্ধ সম্পর্কে। আপনি সচেতন মানুষ না, যদি ভাইবা বোর্ডে প্রমাণিত হয় যে আপনি সচেতন না, অথচ আপনার ন্যূনতম যোগ্যতা কিন্তু গ্রাজুয়েশন। তো গ্রাজুয়েশন একটা ছেলে একটা মেয়ে গ্রাজুয়েট কমপ্লিট করার পরে তার কাছে একটা ন্যূনতম প্রত্যাশা থাকে না বোর্ডের কাছে। যদি আপনি ইন্টারমিডিয়েট পরে যদি আপনি ভাইবা দিতেন তাহলে আপনার কাছে প্রত্যাশা একরকম থাকতো। আর আপনি গ্রাজুয়েট, আপনার কাছে প্রত্যাশা একটু বেশি থাকবে না। আপনার কাছে মোবাইল ফোন আছে,
আপনি স্মার্টফোন ইউজ করছেন, আপনি এসডিজি কি এমডিজি কি এগুলো জানবেন না? কোন কোন জায়গায় শিক্ষা সম্পর্কে বলা আছে, কোন জায়গায় স্বাস্থ্য সম্পর্কে বলা আছে, এগুলো জানবেন না? এগুলো তাদের প্রত্যাশা না? অবশ্যই তাদের প্রত্যাশা। আপনার কাছে স্মার্টফোন আছে, আপনি মোবাইল ফোন খুললেই ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আপনি ইউটিউবে সব কিছু দেখতে পাচ্ছেন পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব কি, বর্তমানে বাংলাদেশে কী কী সমস্যা রয়েছে। তো আমি আপনাকে বলি, ওই যে 45 জন টিকাবে 15টা সিটের পরিবর্তে 30 জন কেন ফেল করবে জানেন? ওই 30 জনের মধ্যে হয়তো 30 জনই সর্বোচ্চ নম্বর পেয়েছে লিখিত পরীক্ষা, কিন্তু যখন উত্তরটাগুলো দিতে পারবে না তখন ভাইবা বোর্ডের কাছে তো লিখিত নম্বর তো তার কাছে নেই। মোজামেল আমাকে একটু মেসেঞ্জারে নক দিবা ভাই, ওই 30 জনের নম্বর তো বোর্ডের কাছে নেই যে সে ফার্স্ট হয়েছে কি কত নম্বর পেয়েছে, বাট বোর্ডের কাছে একজন ভাইবা প্রার্থী। তো সে যদি দেখে যে না এ তো কোনো খোঁজ খবর নেই, এ তো ডিভাইস পার্টি, এ তো প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছে, ঠিকই ধরা পড়বে, তখন বোর্ডের কাছে প্রমাণিত হবে যে না এ আসলে যোগ্য না। তো এই অংশটুকু আপনি একটু ভালো করে দেখবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু ভালো করে দেখে যাবেন, মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের সময় সেক্টর কয়টা ছিল, সাব সেক্টর কয়টা ছিল, মুক্তিযুদ্ধের সময় আপনার কয়েকটা কবি সাহিত্যিক মুক্তিযুদ্ধের উপরে লিখেছেন। তারপর আপনার দেশাত্মবোধক গান, এটা আপনার একটা প্র্যাকটিস করে যাবেন, দেশাত্মবোধক গান, বিশেষ করে দেশাত্মবোধক গান, এটা আপনার জন্য জেনে যাবেন। অবসর সময় আপনি কি করেন, কোন কাজগুলো করেন, এটা নিয়ে একটু ভালো করে জেনে যাবেন, ভালো করে আপনার জেলা সম্পর্কে একটু টুকটাক জেনে যাবেন। যদি উত্তর দিতে না পারেন জেলা সম্পর্কে, আপনি বলবেন না সরি স্যার আমার জেলা সম্পর্কে আমার কোনো তথ্য জানিনি, এই কথাটা বলবেন, সরি স্যার আমার জেলা সম্পর্কে জানার সুযোগ হয়নি স্যার, আমার জেলা সম্পর্কে বিস্তারিত জানবার স্যার আমার সুযোগ হয়নি স্যার, তবে স্যার আমি চেষ্টারত, বিনয়ের সাথে স্যার আমি জেলা সম্পর্কে জানি না স্যার, পারি না স্যার। এখানে উত্তর দেওয়ার মধ্যে একটা সাবমিসিভ আছে। আপনারা কল্পনা করতে পারবেন না যে ভাইবাটা কি। ভাইবাটা এটা না যে মুখস্থ করে গেলাম, ভালো সুন্দর পোশাক আশাক পরে গেলাম, ভাইবা বোর্ডে গেলাম। শোনেন, ভাত একটা টিপলে বোঝা যায় সে সমস্ত পাতিলের ভাত হয়েছে কি হয়নি। তাহলে একটা টিপলে সমস্ত ভাত সম্পর্কে বোঝা যায় না? তাহলে ভাইবা বোর্ডে যারা থাকে তারা আপনাকে হয়তো 1 মিনিট বা 2 মিনিট রাখলো না, এই 2 মিনিট রেখে কিন্তু তারা জাজ করে ফেলবে যে আপনি চাকরি পাওয়ার যোগ্যতা আছে কিনা। আমার অনেক স্টুডেন্ট বিশেষ ক্যাডার, তাদেরকে আরও 5 মিনিট 6 মিনিট রেখেও চাকরি হয়েছে। হ্যাঁ, 10-12 মিনিট চাকরি পেয়ে ভাইবা বোর্ডে রেখে পুলিশে চাকরি পেয়েছে, কাস্টমসে চাকরি পেয়েছে, হ্যাঁ অ্যাডমিনে চাকরি পেয়েছে। তো বেশিক্ষণ তো আপনার রাখার দরকার নেই, তো আপনাকে দেখে তো তারা বুঝতে পারে আপনার আদব কায়দা, এই যে বোর্ডে ঢুকলেন না, এগুলো আমার ভাইবা ক্লাসে সবচেয়ে বেশি প্র্যাকটিস করায়। আপনারা হয়তো অনেকে মনে করেন যে স্যার আপনি পিডিএফ লেকচার শিট দিবেন না, দেবো। তো পিডিএফ লেকচার শিটে যে যা দেওয়া আছে, আপনাকে হয়তো জিজ্ঞাসা করলো নারীর ক্ষমতায়নটা কি, প্রশ্ন করতে পারি। আচ্ছা, বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রধান বাধা কোনটি? একটাই বাধা, সেটা হচ্ছে পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে বাধা। প্রধান বাধা হচ্ছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মানে নারীকে আমরা কোন দৃষ্টিতে দেখি। শোনেন, প্রভিশনাল সার্টিফিকেটটাই মূলত নিয়ে যেতে হয়, মেন সার্টিফিকেটটা সমস্যা নেই। এগুলো নিয়ে শোনেন, এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করার কিছু নেই। অনেকে বলছে যারা আমি উপজেলা ভুল করে ফেলেছি, ওদেরকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসবেন। তো আপনার সাবজেক্ট রিলেটেড তথ্য, এই সাম্প্রতিক ইস্যুসগুলো, বর্তমান সরকারের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে, বর্তমান বিশেষ আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে জেনে যাবেন। আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে তার সোশ্যাল বিজনেস কি, তার 3-0 তত্ত্ব কি, তার ইন্টারিম গভর্নমেন্টের বর্তমান শিক্ষা উপদেষ্টাকে, প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টাকে, বেসিক জিনিসগুলো জেনে যাবেন। প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের প্রধানকে কি বলা হয়, তার পদবি কি, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধানকে, বেসিক জিনিস। পিটিআই সম্পর্কে জেনে যাবেন, যারা প্রাথমিক বিদ্যালয়, অন্যান্য চাকরির জন্য ঠিক ওই রিলেটেড কনসার্ন মিনিস্ট্রি সম্পর্কে। তারপরে হচ্ছে আপনার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের কথা তো বলেছি, জুলাই ঘটনা বা জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থানটি কেন হয়েছে বা জুলাই বিপ্লবটি কেন হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে যাবেন। তারপরে আপনার জুলাই বিপ্লবের মাধ্যমে কেমন বাংলাদেশটা প্রত্যাশা করো, আবু সাইদকে নাম শুনেছো, বলো তো আবু সাইদকে, জুলাই বিপ্লবের প্রথম শহীদকে, আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, কোন ডিপার্টমেন্টের ছাত্র ছিল, এরকমভাবে অনেক কথা আছে। আর আপনার সাবজেক্ট রিলেটেড তো আছেই, আপনার হোম ডিস্ট্রিক্ট রিলেটেড তো আছে। এখন মূল বার্তাটা আমি আপনাদেরকে দিচ্ছি, শোনেন, কারোর কথায় নার্ভাস হবেন না, অনেক পরিশ্রম করেছেন, চাকরিটার পরীক্ষা দিয়েছেন, একটু ওয়েট করেন, যদি মনে করেন ওয়েট করেন। আর একটা কথা মনে রাখবেন, শোনেন, মানে সাকসেস জিনিসটা কিন্তু আপেক্ষিক। আর আমি পৃথিবীতে কোনো কিছু ফাইনাল দেখি না, সব কিছু সেমিফাইনাল, এভরিথিং ইজ সেমিফাইনাল, নাথিং ইজ ফাইনাল ইন দিস ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু ওয়েট।
আপনাকে কনফিডেন্ট হতে হবে, আবার ওভার কনফিডেন্ট না, জাস্ট কনফিডেন্ট। বিশ্বাস করতে হবে আপনি পারবেন, কারোর নেগেটিভ কথায় কান দিবেন না। আমার কাছে যারা বিসিএস এর স্টুডেন্ট, আমার বিশেষ করে যারা ভাইবার স্টুডেন্ট বা বিসিএস স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করেও কিন্তু 30তম বিসিএস এ অ্যাডমিন ক্যাডার চাকরি পেয়েছে, 31তম বিসিএস এ অ্যাডমিন ক্যাডার চাকরি পেয়েছে, কাস্টমস ক্যাডার ফার্স্ট হয়েছে। আবার আমার কাছে কিন্তু বুয়েট, রুয়েট, সুয়েট করে ঢাকা ইউনিভার্সিটি, আইবিআই, এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, সমস্ত স্টুডেন্টগুলো আমার কাছে পড়ে, অনেকে আমার কাছে পড়ে, অনেকে কোয়ালিফাইড ছেলেমেয়ে, ব্রিলিয়ান্ট রেজাল্ট। আমি মনে করি আমার সেটা অনেক মেধাবী। তো এই ছেলেমেয়েগুলো আমি ওদেরকে কীভাবে হ্যান্ডেল করি জানেন? ওদেরকে এই বার্তাটাই দিয়ে থাকি, আপনি অনেক মেধাবী, আপনার ব্রিলিয়ান্ট রেজাল্ট, নো ডাউট অফ ইট, বোর্ড আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, বাট বোর্ডের একটা প্রত্যাশা থাকবে আপনার প্রতি, ইউ হ্যাভ টু বি সাবমিসিভ, আর আত্মবিশ্বাসী থাকেন, এই উপদেশগুলো মেনে চলেন। আমি আপনাদেরকে অনেকে দ্বিধান্বিত যে পরীক্ষা বাতিল হবে কি না, তো আমি আপনাকে কয়েকটা লজিক দেখালাম যে আসলে যদি বাতিল হতো তাহলে প্রথম 2-3 দিন পরে বাতিল হয়ে যেত। তো যেহেতু 1 সপ্তাহ পার হয়ে গেছে, বাতিল হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আর দ্বিতীয়ত তো 2-5 হাজার পরীক্ষা তো মানে পরীক্ষার্থী তো আর পরীক্ষা দিইনি, এটা সারা বাংলাদেশ ব্যাপী লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। একটা সুষ্ঠু পরীক্ষার আয়োজন করা, কেন্দ্র নির্বাচন করা, আয়োজন করে, এটা চারটিখানি ব্যাপার না যে বাতিল করে দিলাম আবার দ্রুত পরীক্ষা নিতে পারবো, এটা সম্ভব না। কাজী যারা আপনারা মেধা দিয়ে পরীক্ষা দিয়েছেন না, তারা হয়তো পুরস্কৃত হবেন, দেখবেন পুরস্কৃত হবেন, আপনার আচার আচরণ যারা বুঝে ফেলবে। আর আপনার জাজমেন্ট ওই যে ওইভাবে করবে, কিন্তু কবিতা বলেন, গান বলেন, এই প্রশ্নের উত্তর করে কিন্তু আপনার আসলে যদি করেও, ধরেন এই প্রশ্ন করলেও তারও কিন্তু তার একটা উত্তর রয়েছে। আপনাকে বলা হলো আপনি কি গান জানেন? না স্যার আমি গান জানি না। প্রত্যেকটা মানুষই গান জানে পৃথিবীতে। বা আপনি কি গান পারেন? জি স্যার আমি পারি। আপনি আমাদের একটা গান শোনান তো। আপনি গান শোনালেন, হয়তো সুর ভালো হলো না, টেনশন কি? আপনি তো বলিনি যে আপনাকে অরিজিনাল সুরে গানটা গাইতে হবে। যে শিল্পী যে সুরে গানটা গেয়েছে আপনি সেই সুরে গানটা পারেন কিনা, এই প্রশ্ন তো আপনাকে করিনি। আপনাকে সিম্পল প্রশ্ন করছে আপনি গান পারেন কিনা, একটা গান বলেন তো। এবার এটা দিয়ে আপনাকে একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে যে আমি গান গাইতে জানি, আই নো হাউ টু সুইং, আপনাকে ট্রান্সলেশন জিজ্ঞাসা করতে পারে। শোনেন একটা কথা সর্বশেষ বলি, আমার ক্লাস যদি আপনি ঘন্টার পর ঘন্টার কথা শুনেন না তো আপনি ক্লান্ত হবেন না, কিন্তু আমার তো সময় লিমিটেড। আপনাদেরকে একটা বার্তা দিতে এসেছে, পরীক্ষাটা বাতিল হচ্ছে না। বাতিল না হওয়ার পেছনে অনেকগুলো লজিক আছে, সেই লজিকগুলো আপনাদেরকে বলেছি। আর যদি পরীক্ষা বাতিল হয় তো হবে, হলেও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না এটা বাতিল হবে। আর রেজাল্ট কিন্তু 12 তারিখের আগে দিয়ে দিবে। আর 12 তারিখ আগে যদি দিয়ে দেয় তাহলে ভাইবা দ্রুত নিয়ে নিবে। আর ভাইবা দ্রুত নিয়ে রেজাল্ট দেওয়ার কোনো সমস্যা নেই, কারণ এক জায়গায় ভাইবা হবে না। এটা পিএসসিতে ভাইবা হচ্ছে না, প্রত্যেকটা জেলা প্রশাসনের কার্যালয়ে ভাইবা হচ্ছে। কাজে 2-3 দিন ভাইবা নিলে, 4-5 দিন ভাইবা নিলে ভাইবা শেষ, তো টেনশন কি? এরপরে রেজাল্ট দিয়ে দিবে। আর আপনারা যারা আমার এই কোর্সটি করতে চাচ্ছেন, আমি আবারও বলছি, যদি কারোর আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করবেন। যদি মনে করেন যে কোর্স করার দরকার নেই, আপনি যেগুলো বললাম, আমি যে উপদেশগুলো দিলাম সেগুলো মেনে চলেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার আমি তো একাধিক প্রতিষ্ঠানে পড়িয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ভাইবা ক্লাসগুলো, মূলত ভাইবা কোর্সের উদ্যোক্তাই আমি সারা বাংলাদেশে অনলাইনে। অনেক স্টুডেন্ট বলছে স্যার আপনার কোর্সটি করে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। স্যার আগে যেভাবে ভাবতাম ব্যাপারটা এরকম না, আগে নার্ভাস মনে হতো, আত্মবিশ্বাসের ঘাটতি ছিল, এখন স্যার আত্মবিশ্বাসের ঘাটতি নেই স্যার। আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়। বাতিল যদি হতো তাহলে ওই 2-1 দিন পরই বাতিল হয়ে যেত। শুক্রবার থেকে এই শুক্রবার এর আগেই বাতিল হয়ে যেত। যেহেতু এ পর্যন্ত বাতিল হয়নি, শেষ মুহূর্তে এসে হয়তো বাতিল হবে না। কাজে দোটানে থেকেন না, নিজেরা অন্তত যদি পড়তে চান, এই যে টপিকগুলো পড়লাম, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের কয়েকটি সামাজিক সমস্যা, প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো কী কী, শিক্ষা জাতির মেরুদণ্ড, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী, শিক্ষা জিনিসটা কি, আমরা কোন কোন জায়গা থেকে শিক্ষা গ্রহণ করি, দেশের বাইরে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিকে, গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, নদ নদী সম্পর্কে, জেলা নিয়ে কেন আপনি গর্ব করেন, আপনার জেলার কবি সাহিত্যিককে, বিখ্যাত কবি সাহিত্যিক নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। ইউজুয়ালি এইগুলো আপনার সম্পর্কে বলেন তো, আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, লেজার টাইমে আপনি কি করেন, এই তো আমি তো আপনাকে মোটামুটি ধারণা দিয়ে দিছি। এর বাইরে আর কি প্রশ্ন হতে পারে, থ্যাংক ইউ সো মাচ মাইনুল কিন্তু আমার অনলাইনের প্রথম স্টুডেন্ট ছিল। যখন সারা বাংলাদেশে করোনার পরে অনলাইনে কার্যক্রম শুরু করে বিসিএস এর, আমার প্রথম স্টুডেন্ট ছিল। তো মাইনুল কিন্তু এনটিআরসি এর মাধ্যমে চাকরি পেয়েছে। ওকে আমি ভাইবা রিলেটেড অনেক তথ্য দিয়েছি, ওকে আত্মবিশ্বাসী করেছি আমি।
লাইভে বলছি, ও কিন্তু এনটিআরসির মাধ্যমে চাকরি পেয়েছে, আনডাউটলি মেধাবী ছেলে, এবং তাও কলেজ লেভেলে চাকরি পেয়েছে, আমি তো নাম বলে দিচ্ছি। তো যাই হোক, এখন আপনাদের প্রতি এতটুকু আমার দোয়া থাকবে। আপনারা হয়তো অনেকেই আমার পোস্টে কমেন্ট করেছেন, অনেকে দেখলাম স্যার আপনি তো আমরা আন্দোলন করতেছি চাকরি পরীক্ষা বাতিলের ব্যাপারে, আপনি তো স্যার কোনো কথা বলছেন না। এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আমি আসলে কি বলতে পারি, আপনি বলেন যে আমি কথা বলি কি সে পরীক্ষা বাতিল হবে? আমি কথা বলি কি সে পরীক্ষা বাতিল হবে? বাতিল হবে না। আর পরীক্ষাটা আয়োজন করা চাটিশখানি কথা না। দারুণ আব্বাস নয়ন কমেন্ট করছেন, দারুণ কথা যে একটা পরীক্ষার আয়োজন করা, ইন্টেলিজেন্স এজেন্সিকে সম্পৃক্ত করা, ল এনফোর্সিং এজেন্সিকে সম্পৃক্ত করা, এখানে টোটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে বড় একটা প্রসিডিউর, আর লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, 4-5টা পরীক্ষার্থী পরীক্ষা তো দিচ্ছেন না। এই লজিকগুলো আপনারা কেন বুঝেন না? আপনাদের বৈধ আন্দোলন অবশ্যই আপনারা আন্দোলন করবেন যে পরীক্ষায় যদি প্রশ্ন ফাঁস হয়, ডিভাইস পার্টি আপনাদের মেধাবীতে চাকরি হচ্ছেন, এটা তো আনএক্সপেক্টেড, আনএক্সেপ্টেড। আচ্ছা শোনেন, আপনাদের সবার প্রতি আমার দোয়া থাকবে, ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। আপনারা আমার প্রতি দোয়া রাখবেন যাতে আমি আপনাদের মতো অফিসারদেরকে তৈরি করতে পারি, আপনাদের মতো মেধাবী ছেলে মেয়ে যারা ডেডিকেটেড তাদেরকে দিক নির্দেশনা দিতে পারি। আমি অ্যাজ ইউজুয়াল কথা বলি না, একটু ব্যতিক্রম। এই জন্য অনেক সময় আমার যে পেজ আছে, পেজে অনেক সময় বিভিন্ন রকম পোস্টগুলো দেওয়া হয়, আমার অনেক প্রতিনিধি আছে, অ্যাডমিন আছে, হয়তো সবাই নিজেকে মনে করেন যে আমাকে মনে করেন যে স্যার আপনার কাছে কিছু পোস্ট প্রত্যাশা করি যে আপনার পোস্টগুলো অথেন্টিক হোক, অ্যাজ ইউজুয়াল না। তো এরকম যদি কোনো কিছু দেখেন তো সেটা মনে রাখবেন, বিনীতভাবে আমি দুঃখ প্রকাশ করছি। কারণ সবাইকে যদি আমি অ্যাজ ইউজুয়াল মনে করি, মাইনুল আমি তোমাকে বলছিলাম যে তোমার চাকরি হবে, তুমি মনে করো, দেখো তুমি তোমার ভাইব অভিজ্ঞতা আমাকে শেয়ার করছিলে, আমি তোমাকে বলছিলাম তোমার চাকরি হবে। এই যে মাইনুলই কিন্তু চাক্ষুষ, ওকে বলছিলাম তোমার চাকরি হবে, চাকরি হয়েছে, তো কলেজ লেভেলে চাকরি হয়েছে, এবং অনেক বড় হবে ইনশাল্লাহ, ছেলেটা যথেষ্ট অবিডেন্ট। তোমাদের সবার জন্য দোয়া রইলো। আজকে বিকাল 3টে আমার প্রথম ক্লাস, আমার ভাইবা কোর্সের যারা তোমরা লাইভ ক্লাস করলে তাদেরকে একটা বার্তা দিয়ে দিলাম। আর এর মধ্যে যদি কেউ যুক্ত হতে চাও আমাকে মেসেঞ্জারে নক দিও। কনফিডেন্স আমার ক্লাস করছো, কথায় আচ্ছা বেদ বাক্যের মতো পালন করেছে, দোয়া রাখবেন। থ্যাংক ইউ সো মাচ শুভ, সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো, ভালো থাকবা। আমি তোমাদের সর্বোচ্চ সফলতা কামনা করছি, সর্বোচ্চ সফলতা। আমি তোমাদের সবাই হয়তো ডিরেক্টলি শিক্ষক, অনেকে ডিরেক্টলি শিক্ষক না, কিন্তু ফ্রম মাই কোর অফ হার্ট আমি তোমাদের সর্বোচ্চ দোয়া করবো, তোমরা প্রত্যেকে সফল হবা, সর্বোচ্চ সফল হবা। চেষ্টা করে যাও, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, চেষ্টা করো, ভালো থাকবা। আবার কথা